আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আবার অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা, তাই না? তোমাদেরকে বলছিলাম না অর্গানিক কেমিস্ট্রি আমি নিব, যেমন কথা এমন কাজ, অর্গানিক কেমিস্ট্রি নিতে আবার চলে আসলাম এবং মানে খুবই এক্সাইটেড। অর্গানিক কেমিস্ট্রি আমার পার্সোনালি অনেক পছন্দের চ্যাপ্টার, এটা পড়াইতে আমার খুব ভালো লাগে এবং অনেক দিন এটা পড়াই না কাউকে, তো তোমাদেরকে পড়াচ্ছি। এবং আজকে ক্লাসে আসার আগ থেকে সন্ধ্যা থেকে আমি অনেক এক্সাইটেড যে অর্গানিক কেমিস্ট্রি শুরু করব। এবং কোইন্সিডেন্টলি আমি কিন্তু আসলে দেখে আসিনি, আমার ব্যাকগ্রাউন্ডে যে টি শার্টটা পরা আছে ছবিতে, আমি সেই একই টি শার্ট পরে আসছি এবং দেখতে বেশ ভালোই লাগতেছে যে এই লাল, এটাও লাল, এটাও লাল। হ্যাঁ, আজকের ব্যাকগ্রাউন্ডটা জোস। ইয়াস। ওকে, তো এখনো আমাদের 15 বাজে নেই, আমি 1 মিনিট গল্প করি, তারপরে পড়া শুরু করব। অর্গ্যানিক কেমিস্ট্রি, জৈব যৌগ। এবং এই জৈব যৌগ চ্যাপ্টারটা কোনো কোনো স্টুডেন্টরা খুবই মজা পায়, কোনো কোনো স্টুডেন্টরা সামহাও শুনে আসছে অনেক কঠিন। ওই ভয়টা তার মধ্যে যে থাকে, সেই ভয়টা আর কখনো সে কাটায় উঠতে পারে না। তো তুমি যখন কোনো একটা জিনিস ধরেই নিবা কঠিন, তখন ওটাকে তোমাকে সহজ বানানো অনেক কঠিন কাজ। এই জন্য অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে কি শুনছো না শুনছো ওইটা ভুলে যাও, একেবারে নতুন একটা চ্যাপ্টার, জাস্ট অ্যানাদার চ্যাপ্টার, এটা মাথায় নিয়ে তারপরে পড়া শুরু করো। ওকে। আর এই কোয়ার্টারে অর্গানিক কেমিস্ট্রি তোমাদের শেষ হবে নামকরণ, সমানতা। এই দুইটা পার্ট হচ্ছে নামকরণ, সমানতা, আর বোধহয় হচ্ছে বেনজিন, এই অংশটুকু আছে। তো এইটুকু এই চ্যাপ্টার এই কোয়ার্টারে পড়ানো হবে, সবগুলো ক্লাস আমি নিব ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। কি জানি বলতেছে যে ভাই আপনার ফেস অনেক গ্লো করতেছে। আচ্ছা, এরকম একটা কথা শুনছিলাম যে, এটা ছেলেদের সম্পর্কে না, এটা মেয়েদের সম্পর্কে শুনছিলাম যে গার্লস গ্লো এক্সেপশনালি ওয়েন দে আর বিং ট্রিটেড প্রপারলি। মানে মেয়েরা যদি ঠিকমতো প্রপারলি ট্রিটেড হয়, মানে মেয়েরা যদি তার জীবনে যে পুরুষ মানুষগুলো আছে, তার বাবা হতে পারে, বড় ভাই হতে পারে, তার হাজবেন্ড হতে পারে, প্রেমিক হতে পারে, তারা যদি যত্নে রাখে তাহলে মেয়েরা নাকি গ্লো করে। কারণ ব্যাডা মানুষে যে কি করলে গ্লো করে এটা তো আমি জানি না। তো একজন আমারে বলতেছে যে ভাই আপনি গ্লো করতেছেন, কি জানি হয়তো লাইটিং ভালো, অথবা হচ্ছে মুখ টুক ধুয়ে আসছে এই জন্য মনে হয় হতে পারে। বেড়া মানুষ কেন গ্লো করে এটা আসলে আমি জানি না, আমার মধ্যে ধারণা বেড়া মানুষের টাকা পয়সা থাকলে নাকি বেড়া মানুষ গ্লো করে, এটা হইতে পারে, তাই না? মেয়ে মানুষ প্রপারলি ট্রিট পাইলে মেয়েরা গ্লো করে, এটা সত্যি কথা। ওদের ফেসের যে হচ্ছে ব্রাইটনেস এটা বেড়ে যায়। আচ্ছা, সো নর্মালি কি করি, আমি কোন একটা চ্যাপ্টার যখন শুরু হয় তখন আমরা করি কি, সেই চ্যাপ্টারের আমি প্রথমেই প্রিভিয়াস ক্লাসের অংশটুকু দিয়ে শুরু করি। আজকে তো আর প্রিভিয়াস ক্লাস বলে কিছু নাই, আজকে তো হচ্ছে আমাদের প্রথম ক্লাস, তো প্রিভিয়াস লেকচার রিভিউ করার কিছু নাই। তবে একটু বলে রাখি যে অর্গানিক কেমিস্ট্রি এইটা আমাদের সেকেন্ড পেপারের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা আশা করি তোমরা বাই দিস টাইম জেনে গেছো। এবং এটা অনেকে হয়তো শুনে থাকতে পারো কঠিন চ্যাপ্টার, কঠিন না, চ্যাপ্টারটা বড়, দ্যাটস ট্রু, কিন্তু কঠিন না। তুমি যদি প্রপারলি পড়ো, তুমি যদি ঠিকঠাক মতো রিভিশন দাও, আমাদের সাথে আগাও, তাইলে এই চ্যাপ্টার তোমার কাছে ইজি মনে হবে। এবং আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়ছিলাম, তখন আমাদের কিন্তু বই অর্গানিক কেমিস্ট্রি একটা চ্যাপ্টার ছিল না, 6 থেকে 7টা চ্যাপ্টার ছিল। মানে প্রথমে ছিল হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির নামকরণ, সমানতা, তারপরে হাইড্রোকার্বন নামে একটা চ্যাপ্টার ছিল, এরপরে বেনজিন টোলুইন একটা চ্যাপ্টার ছিল, অ্যালকিন অ্যালকাইন একটা চ্যাপ্টার ছিল, অ্যালডিহাইড কিটোন একটা চ্যাপ্টার ছিল। মানে ওই যে বিভিন্নগুলো চ্যাপ্টারগুলো আলাদা আলাদা করে দেওয়া ছিল, সেটা এখন তোমাদেরকে একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা আমার পছন্দ না, ওই আলাদা আলাদা হইলেই ভালো হইতো, বাট সমস্যা নেই, আমরা একসাথে দেওয়া আছে, আমরা একসাথে পড়বো। ওকে। আর একটা কথা দিয়ে ক্লাস শুরু করব, সেটা হচ্ছে এই জিনিসটা অর্গানিক কেমিস্ট্রিতে একটু ভালো মতো মনে রাখবা, সেটা হচ্ছে এইটা। বাই প্রোডাক্টে বোধ হয় বি ওয়াই, তাই না? বাই প্রোডাক্ট,
BI নাকি BY, এটাই তো ভুলে গেছি, একটু সার্চ দিয়ে দেখি। BY আছে, ঠিক আছে। দেখো, এই কথাটা লাইফে খুব খুব ভালো মতো হচ্ছে ফিল করার চেষ্টা করবা। অনেকে বলতে পারে যে ভাইয়া সাকসেস জিনিসটা কি? সাকসেস আসলে লাইফের এক একটা স্টেজে, এক একটা সময়ে এক একটা ডেফিনেশন থাকে সাকসেসের। যেমন তোমাদের কাছে এখন যদি এইচএসসি পরীক্ষা ভালো হয়, অ্যাডমিশন যদি ভালো জায়গায় চান্স পাও, দ্যাট উড বি দ্য সাকসেস। তুমি যখন অ্যাডমিশনে চান্স পেয়ে যাবা, তখন তোমার কাছে মনে হবে যে এখন আমার সিজিপি ভালো রাখতে হবে। ভালো সিজিপি পাওয়ার পরে মনে হবে ভালো জব করতে হবে। ভালো জবে জয়েন করার পরে মনে হবে প্রমোশন পাইতে হবে, হ্যান পাইতে হবে, ত্যান পাইতে হবে। সো সাকসেস কিন্তু আসলে একটা সময় পর 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 সাকসেসের ডেফিনেশন পরিবর্তন হয়, সাকসেসের প্যারামিটার পরিবর্তন হয়। এখন তুমি যদি ওই সাকসেস নিয়ে সারাক্ষণ দৌড়াতে থাকো, মাথার মধ্যে যদি সারাক্ষণ ওইটা নিয়ে ঘুরতে থাকে, তখন দেখবা যে এই পথের যে জার্নিটা, এটাকে তুমি আর এনজয় করতে পারবা না। মানে ধরো আমি আমার উদাহরণ দিই। আমি যখন দার্জিলিং গেছিলাম, তো জলপাইগুড়ি থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়ে আমি দার্জিলিং পর্যন্ত যাচ্ছিলাম। এখন দার্জিলিং এ অনেক সুন্দর সাইট আছে। তুমি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবা, আকাশ ক্লিয়ার থাকলে একেবারে হচ্ছে হিমালয় দেখা যায়, খুবই সুন্দর। কিন্তু আমি যখন জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যাচ্ছিলাম, ওই রাস্তাটা ইটসেলফ অনেক সুন্দর, অনেক। তো আমি যদি সারাক্ষণ মাথায় ওই দার্জিলিং গিয়ে কি দেখবো সেটা নিয়ে যদি বসে থাকি, তাহলে এই যে আমার 3-4 ঘন্টার যে জার্নি, এই জার্নিটা কিন্তু আমার কাছে অ্যাংজাইটিতে কাটবে। আমার কাছে কিন্তু ছটফট করবো আমি, যে কখন আমি দার্জিলিং পৌঁছাবো, কখন আমি দার্জিলিং এ পৌঁছাবো। তার থেকে ভালো হয় ঠিক আছে দার্জিলিংটা আমি এমনিতেই পৌঁছাবো, কিন্তু পথে যাওয়ার পথে আমি যা যা দেখছি, আমি সেই জিনিসগুলো এনজয় করার চেষ্টা করব। এখন একটু বলি যে এই যে এনজয় দ্য জার্নি, সাকসেস ইজ জাস্ট এ বাই প্রোডাক্ট। তুমি যখন 9-10 অর্গানিক কেমিস্ট্রি পড়তা, তখন দেখতে না কিছু কিছু অনাকাঙ্ক্ষিত উৎপাদ তৈরি হতো, বাই প্রোডাক্ট যেগুলোকে আমরা বলি। এই বাই প্রোডাক্ট গুলো হচ্ছে যেগুলো অটোমেটিক তৈরি হয়, এগুলো আমরা চাই না বাট তৈরি হয়। এখন তুমি যদি সারাক্ষণ চিন্তা করো কবে অর্গানিক কেমিস্ট্রি শেষ হবে, অর্গানিক কেমিস্ট্রি শেষ করে আমি এইচএসসি পরীক্ষায় কতগুলো আনসার করতে পারবো, আমি হচ্ছে অ্যাডমিশনে কতগুলো আনসার করতে পারবো, এই জিনিসগুলো যদি সারাক্ষণ মাথায় ঘুরে, তখন দেখবো তোমার মধ্যে প্যারা কাজ করবে। তুমি অধৈর্য হয়ে যাবে, তোমার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে যে কবে অর্গানিক শেষ হবে, কবে অর্গানিক শেষ হবে। তার থেকে চেষ্টা করবা যে এই যে আমি অর্গানিক পড়াচ্ছি, প্রতিটা ক্লাস হচ্ছে, সেই ক্লাসে প্রতিদিন একটা একটা করে জিনিস বোঝাচ্ছি, এটা তুমি যদি এনজয় করার চেষ্টা করো, খুব একটা এনজয়েবল জিনিস না, আই এগ্রি উইথ ইউ, কিন্তু যদি একটু চেষ্টা করো আর কি, যে আজকে ভাই এই জিনিসটা পড়াইছে, জিনিসটা তো মজার, তাইলে দেখবা যে অর্গানিক কেমিস্ট্রি এমনিতেই শেষ হবে। এটা শেষ হতে বাধ্য, কারণ আমি তোমাকে পড়াচ্ছি, শিখো তোমাকে শেষ করাই দিবে। তো তুমি যদি ওইটা নিয়ে মাথায় রাখো, তাহলে কিন্তু এনজয় করতে পারবা না। তো আমরা প্রতিটা ক্লাস এনজয় করব, প্রতিটা ক্লাস শেষে যে ডেইলি এক্সাম গুলো হয় সেগুলো আমরা মানে এনজয় করার চেষ্টা করব। এক একটা পোর্শন শেষ হবে, আমরা এক একভাবে চিন্তা করব, তখন দেখবা অটোমেটিক অর্গানিক কেমিস্ট্রি শেষ হবে। আর এটা শুধু অর্গানিক কেমিস্ট্রির জন্য না, এটা তোমার লাইফের জন্য একটা বড় লেসন। মানে হ্যাপিনেস কি জানো? হ্যাপিনেস বলে কিন্তু এরকম লাইফে কিছু নাই যে আচ্ছা আমি ওই জায়গায় পৌঁছাবো, পৌঁছালে আমি হ্যাপি হব। বিশ্বাস করো, তোমার কাছে এখন ফিল হচ্ছে আমি বুয়েটে চান্স পাইলে বা ডিউতে মেডিকেলে চান্স পাইলে আমি হ্যাপি হব, হয়তো সাময়িক হ্যাপি হবা, কিন্তু ওই আলটিমেট কোনো জায়গা নাই যেখানে গেলে তুমি হ্যাপি হবা। হ্যাপিনেস এটা হচ্ছে মোমেন্টস। যেমন তুমি যেদিন এইচএসসি রেজাল্ট দিবে, গোল্ডেন এ প্লাস পাইলে তুমি এক সপ্তাহের জন্য হ্যাপি থাকবা। তুমি অ্যাডমিশনে চান্স হলে তুমি এক সপ্তাহের জন্য হ্যাপি থাকবা। ভালো চাকরি পাইলে এক সপ্তাহের জন্য হ্যাপি থাকবা। সো আলটিমেট হ্যাপিনেস বলে জীবনে কিছু হয় না। হ্যাপিনেস ইজ জাস্ট এ মোমেন্ট। ওই যে তুমি যদি পুরো লাইফটাকেই আসলে ওই যে 2 বছর পরে কি হবে এটা মাথায় নিয়ে চিন্তা করে বসে থাকো, লাইফে তুমি কখনো আসলে হ্যাপিনেসের টেস্টই পাবা না। তুমি সবসময় একটা চেজই থাকবা, একটা চেজ করতে থাকবা। ওকে, তো ঠিক আছে ভাইয়া, আমরা বুঝে গেছি আমাদের স্ট্র্যাটেজি কি হবে, যে আমরা জার্নিটাকে এনজয় করার চেষ্টা করব। ঠিক আছে, আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে মারিয়া বারবার স্প্যামিং করতেছে। ভাইয়া আমার এই অধ্যায়ের বেসিক অনেক দুর্বল। আমি আমি হচ্ছে মারিয়া স্প্যামিং করো না ভাইয়া, তোমরা বড় হয়ে গেছো, এগুলো 9-10 পড়াবেন করে। সো বেসিক থেকে পড়াবেন কি, বেসিক থেকেই পড়াবো। এমনিতেই যাদের বেসিক দুর্বল তো দুর্বল, যাদের বেসিক দুর্বল না তারাও যে সবকিছু মনে রাখছে তাও তো না, ভুলেই তো গেছে অনেক কিছু। তবে মারিয়া তোমার 9-10 বেসিক যে কারণে দুর্বল, কি কারণে দুর্বল? পড়ো নাই, ফাঁকিবাজি করছো, সামহ সাজেশন মাজেশন পেয়ে তারপর এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করে আসছো, ওইটা এখানে করলে হবে না। বুঝতে পারছো? সফলতার কোনো শর্টকাট হয় না ভাই। আর 9-10 হচ্ছে পার পাওয়া যায়, কিন্তু এইখানে পার পাবো না, পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম যদি করতে চাও, যদি করার ইচ্ছা থাকে, তাহলে আমার ক্লাস করবা। যদি মনে হয় পরিশ্রম করবো না, চলে যাও ক্লাস থেকে আজকে থেকে।
আর অর্গানিক কেমিস্ট্রি পড়বা সবাই হচ্ছে কবির স্যারের বই থেকে। অন্য যে কোনো বইতে, বিশেষ করে সঞ্জিত কুমার গুহ স্যারের বই অথবা হাজারি স্যারের বইতে খুব সামিহা বলছে ভাইয়া এই অধ্যায়টা স্কিপ করলে হবে না, তুমি সায়েন্স স্কিপ করে ফেলো, ইন্টারমিডিয়েটে সায়েন্স তোমার পড়া লাগবে না, তুমি যদি এই অধ্যায়টা স্কিপ করে ফেলো। শুরুতেই মেজাজ টেজাজ গরম বানাই দিচ্ছে। তোমরা হচ্ছে খুব ব্যাড বাজ দাও, বুঝছো? এই যে মানুষগুলা একটা চ্যাপ্টার শুরু করতেছে, আজকে প্রথম ক্লাসেই প্রশ্ন হইতেছে যে ভাই এই চ্যাপ্টার স্কিপ করলে হয় না, এটা প্রচুর ব্যাড বাজ না? আচ্ছা, এখন একটু বলে দেই, শোনো, কবির স্যারের বইটা ভালো, লিঙ্কন স্যারের বইটা ভালো, কিন্তু অন্যান্য যে বইটা, বিশেষ করে হচ্ছে হাজারি স্যারের বইটা অনেক অগোছালো, সঞ্জিত কুমার গুহ স্যারের বইটা অনেক অগোছালো। ওই বইতে পড়তে গেলে ঝামেলায় পড়বা, বুঝতে পারছো? সো কবির স্যারের বইটা ম্যানেজ করতে পারলে ভালো, এটা সব থেকে ইজি করে দেওয়া। বেশি কম বলে ইস্যু না, ইস্যু হইতেছে যে বইতে সহজ করে বলা সেই বইটা পড়া ভালো। ওকে ওকে, সবাই খাতার উপরে লিখে নাও, জৈব যৌগের প্রাথমিক আলোচনা। আমার কাছে একটা ডায়েট মজু আছে, তোমরা খাবা কেউ? আমি ভাত খেয়ে হচ্ছে ক্লাস নিতে দাঁড়াইছি, তো মনে হইলো যে হচ্ছে গরম গরম লাগতেছে, দেখছো বোধ আমি এতক্ষণ ঘেমেছিলাম। ক্যান খোলার এই সাউন্ডটা খুব স্যাটিসফাইং, মানে কি বলে, স্যাটিসফাইং লাগে না? ক্যান খোলার সময় যে টাস করে একটা শব্দ হয়, এটা ডায়েট মজা। দেখো যে 0 সুগার লেখা আছে। আচ্ছা, আমার কাছে মনে হয় আমাকে আমার অবস্থানটা একটু ক্লিয়ার করা দরকার। যে কোনো বই পড়লেই হবে, কোনো বইতেই কম কিছু নাই। সঞ্জিত কুমার গুহ স্যারের বই, হাজারি স্যারের বই, কবির স্যারের বই, লিঙ্কন স্যারের বই, মিস্ত্রি স্যারের বই, যে কোনো একটা বই পড়লেই হবে। তবে যে বইটা পড়া সহজ সেই বইটা পড়া ভালো। ওই এখন তোমাদের তো ভাই, তোমরা 27 ব্যাচ, তোমাদের তো আবেগ থাকার কথা না যে এই বইটা পড়লে বেশি শেখা যায়, ওই বইটা পড়লে কম শেখা যায়, এই আবেগ থাকে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তাদের। তোমাদের তো রিয়েলিটি চেক হয়ে যাওয়ার কথা, তাই না? ওকে, সবাই একটু লিখে নাও যে জৈব যৌগ কাকে বলে। জৈব যৌগ বলতে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতককে বোঝানো হয়। আগে স্টেটমেন্টটা লিখে নাও, হাইড্রোকার্বন এবং তাদের জাতক। হাইড্রোকার্বন এবং তাদের জাতক, যারা ইংলিশ ভার্সনের আছি তাদের জন্য বলতেছি, ইংলিশে বলা হয় হাইড্রোকার্বনস অ্যান্ড দেয়ার ডেরিভেটিভস। কি বললাম ভাইয়া? হাইড্রোকার্বন অ্যান্ড দেয়ার ডেরিভেটিভস। এখন এখানে এই যে লাল রং দিয়ে যে দুইটা শব্দ মার্ক করা, এই দুইটা শব্দ একটু আলোচনা দাবিদারে রাখে। হাইড্রোকার্বন কাকে বলে? এই নাম শুনেই বুঝতে পারছো, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে সেই যৌগ যেখানে কি থাকে, হাইড্রোজেন থাকে এবং কার্বন থাকে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে কার্বন এবং হচ্ছে হাইড্রোজেন, এই দুইটা মৌল মিলে যে যৌগগুলো হয় সেগুলোকে আমরা হাইড্রোকার্বন বলে থাকি। আর জাতক বলতে কি বোঝায়? জাতককে ইংলিশে বলা হয় ডেরিভেটিভস। জাতক বলতে আমরা বুঝাই হাইড্রোকার্বন থেকে তৈরি হবে এবং ধর্মে মিল থাকবে। কি বলছি ভাইয়া? হাইড্রোকার্বন থেকে তৈরি হবে এবং ধর্মে মিল থাকবে। সো আমি এটা একটু লিখে দিই, হাইড্রোকার্বন থেকে উৎপন্ন ও ধর্মে মিল, যদি এই দুটা শর্ত মানে ওটাকে আমরা জাতক বলে থাকি। ওকে, তাহলে কি বলছে ভাইয়া? হাইড্রোকার্বন কারা? হাইড্রোকার্বন হতেছে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, সেগুলো হচ্ছে হাইড্রোকার্বন। আর জাতক কারা? জাতক হতেছে যারা হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয় এবং যারা হতেছে ধর্মে মিল থাকে, এটা হতেছে আমাদের হাইড্রোকার্বনের জাতক বলা হয়। ওকে, ভালো কথা। এখন একটা উদাহরণ দেই। ইমাজিন করো ছোটবেলায় যে বিক্রিয়াটা পড়ছে আমি সেরকম একটা উদাহরণ দিই, খুব আহামরি ব্যতিক্রম উদাহরণ দিব না। মিথেনের সাথে তুমি যদি ক্লোরিনের বিক্রিয়া করো, এই বিক্রিয়া আমি বিশ্বাস করি 9-10-এ পড়ো নাই এমন কেউ নাই, সবাই বিক্রিয়া পড়ছো, তাই না? তাহলে এখানে মিথেনের সাথে আমি ক্লোরিন নিলাম, নেওয়ার পরে এখানে প্রথম স্টেপে কি বিক্রিয়া হয়? এখানে তৈরি হয় হতেছে CH3Cl এবং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এই সবাই তো এই বিক্রিয়া পারো, তাই না? এই বিক্রিয়া না পারার মতো কেউ এখানে থাকার কথা না। তাহলে এই যে
মিথেনের সাথে ক্লোরিন দিলাম, এখানে তৈরি হলো ক্লোরোমিথেন। এই যে যে যৌগটা তৈরি হইলো, এই যৌগটা হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হইলো। ওকে, হ্যাঁ দিলাম, এখানে ইউভি দিলাম, ইউভি দিছি, যার যা লাগছে সবই দিছি। ওইগুলো এখন আমাদের বোঝার কথা না, বোঝানোর উদ্দেশ্য না। তাহলে মিথেনের সাথে ক্লোরিন দিছি, আমি ক্লোরোমিথেন পাইছি সামহাউ। ওকে, ইউভি দিছি, হ্যান দিছি, ত্যান দিছি, যা দিছি। আমি জানি এখানে ইউভি দিতে হয় রে ভাই। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে এখানে যে ক্লোরোমিথেন তৈরি হয়েছে, এই ক্লোরোমিথেন হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ক্লোরোমিথেনের ধর্ম আর মিথেনের ধর্মের মধ্যে কিছুটা মিল আছে। এখন এটা কিভাবে বুঝছো মিল আছে? শাওন ভাই বলে দিছে দেখে মিল আছে। তাহলে আমি বলতে পারি মিথেন ইটসেলফ ইজ এ হাইড্রোকার্বন, তাই না? আর এই যে ক্লোরোমিথেন যেটাকে আমি বলি, এই ক্লোরোমিথেন হচ্ছে ওই মিথেনের জাতক বলা যায়। তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার হাইড্রোকার্বন। আমি যদি একটু মার্ক করে লিখে দিই, এটা হচ্ছে হাইড্রোকার্বন, আর এটা হচ্ছে হাইড্রোকার্বনের জাতক অথবা ডেরিভেটিভস। তাহলে আমি বলতে পারি যে ক্লোরোমিথেন হচ্ছে একটা কি যৌগ? ক্লোরোমিথেন একটা জৈব যৌগ। ওকে, ভালো কথা। পরীক্ষায় মাঝে মধ্যে একটা প্রশ্ন আসে, এটা এমসিকিউতে তুমি অ্যাডমিশনে গেলে অনেক পাবা। তো আমি তোমাদেরকে ওই প্রশ্নটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে এইটা, এসআরজি অ্যাডমিশন 27। আমি জানি না কোথায় আসবে, সেটা বুয়েটে আসতে পারে, মেডিকেল আসতে পারে, ঢাকা ইউনিভার্সিটি তো আসতে পারে, সেই গুচ্ছ পরীক্ষা আসতে পারে, এইচএসসি পরীক্ষা আসতে পারে। কোথায় আসবে আমি জানি না, বাট আসবে। সেটা হতেছে এইটা, যে CCl4, এটা কি জৈব নাকি অজৈব দেখে বলো তো। CCl4 এই যৌগটা কি জৈব যৌগ না অজৈব যৌগ? মনে রাখবা CCl4। আচ্ছা, এখানে কারো কারো সরল মনে, সহজ মনে মনে হইতেই পারে যে ভাই এখানে তো কোনো হাইড্রোজেন নাই, তাই না? কোনো হাইড্রোজেন এটা নাই, তাহলে হাইড্রোজেন নাই মানে ভাই এটা অজৈব যৌগ হওয়ার কথা। এটা যার মনে হয় তাকে আমি খুব একটা দোষ দিব না ভাই, একেবারে তার একেবারে সরল মনে, কাদা ছাড়া সাদা মনে, তার মনে হয়েছে হাইড্রোজেন নাই, তার মানে ইনঅর্গানিক বা অজৈব যৌগ মনে হইতে পারে। কিন্তু ভাই হাইড্রোজেন থাকা ম্যান্ডেটরি না জৈব যৌগের জন্য। এই যৌগটা আসলে তোমরা তো বিক্রিয়া পড়ছো, ওই যে কিছুক্ষণ আগে তোমরা অনেকে বললা যে আমি যদি এখানে ইউভি নেই, তাহলে তোমরা জানো যে এখানে একটা একটা করে মানে প্রতিস্থাপিত হইতে হইতে শেষে গিয়ে আসলে আমরা কি পাবো? এইটা শেষে গিয়ে হচ্ছে আমরা পাবো হচ্ছে CCl4। তাহলে এইটা এই বিক্রিয়া থেকে উৎপন্ন হয়। আবার এর ধর্মেও খানিকটা মিল আছে, সংকরায়নে মিল আছে, তোমার হতেছে কি বলে ফিজিক্যাল প্রপার্টিতে কিছু মিল আছে, কেমিক্যাল প্রপার্টিতে কিছু মিল আছে। তো আমরা বলতে পারি যে CCl4ও কার জাতক? হাইড্রোকার্বনের জাতক। তাহলে এটা আসলে কি যৌগ? এটা হচ্ছে জৈব যৌগ। এটা পরীক্ষায় স্যারদের কেন জানি খুব প্রিয় জিনিস। এটা পরীক্ষায় তুমি পাবাই, কোনো না কোনো পরীক্ষায় পাবা। একজন জিজ্ঞেস করছে এসআরজি মানে কি? এসআরজি মানে সাউন্ড রেজাল্ট গ্যারান্টেড। সাউন্ড রেজাল্ট গ্যারান্টেড মানে পরীক্ষা আসবে, আমি গ্যারান্টি দিলাম। এরপরে আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে যে তুমি জানো যে কার্বন থাকলে কার্বন মানে হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হইলে সেটা জৈব যৌগ হয়। আচ্ছা, তোমাকে আমি আরেকটা উদাহরণ দিই, দেখো তো একটু কনফিউশন লাগে কিনা। মিথেনকে তুমি যদি অক্সিজেন দিয়ে পোড়াও, তাহলে এখানে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয়। আমার প্রশ্ন হতেছে কাঁচা বাচ্চারা, এই কার্বন ডাই অক্সাইড এইটা কি যৌগ? জৈব যৌগ না অজৈব যৌগ বলো তো? প্রশ্ন হচ্ছে যে এই কার্বন ডাই অক্সাইড জৈব যৌগ নাকি অজৈব যৌগ? এইবার কিন্তু একটু ঝামেলা লাগিয়ে যাবে। কেন ঝামেলা লাগবে? ভাইয়া আপনি তো বলছেন জাতক মানে কি? জাতক মানে ওইটা থেকে উৎপন্ন হবে। এখন মিথেন থেকে ক্লোরোমিথেন উৎপন্ন হয়, তো সেই হিসাবে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় কি থেকে? এটাও মিথেন থেকে তৈরি হয়। সো মিথেন থেকে তৈরি হইলেই যে আসলে মিথেনের জাতক হবে এমন কোনো কথা নাই, ধর্মে মিল থাকতে হবে। সত্যি কথা, মিথেনের ধর্ম আর কার্বন ডাই অক্সাইডের ধর্ম বাড়ির ধার দিয়েও যায় না। কই মিথেন আর কই কার্বন ডাই অক্সাইড, তাই না? কখনোই মিলবে না। সো মনে রাখবা, কার্বন ডাই অক্সাইড যদিও কার্বন আছে, কার্বন ডাই অক্সাইড যদিও মিথেন থেকে উৎপন্ন হয়,
কিন্তু এইটা জাতক না। কেন? কারণ জাতক হওয়ার দুইটা শর্ত ছিল। কি শর্ত? প্রথমটা ছিল হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হইতে হবে, উৎপন্ন হইছে, ধর্মে মিল থাকতে হবে। এখন ধর্মে এখানে আসলে মিল নেই। তোমার সরল মনে প্রশ্ন আসতে পারে যে ধর্মে মিল নেই ভাইয়া, কেমনে বুঝবো? এই যে আমি তোমাকে বলে দিলাম, তুমি জেনে গেলা যে কার্বন ডাই অক্সাইডের ধর্ম আর মিথেনের ধর্ম অনেক আলাদা, সেখান থেকে বুঝে গেছো যে ধর্মে মিল নাই। তাহলে আমি বলতে পারি কার্বন ডাই অক্সাইড আসলে কি? এটা কিন্তু অজৈব। ঠিক আছে? তাহলে এতক্ষণ ধরে তোমরা যারা পরে জয়েন করছো তাদেরকে বলতে চাই, নাম্বার 1, অনেকে জিজ্ঞেস করছো যে ভাই আমি এখন জয়েন করছি, এখন কি বুঝতে পারবো কিনা। আমরা মাত্র শুরু করছি, তবে ক্লাসে লেট করে জয়েন করবা না। ক্লাস না, যে কোনো জায়গায় তোমাদেরকে আমি অনেকবার বলছি না, সভা, সেমিনার, মিটিং এগুলোতে একটু আগে যেতে হয়, 5 মিনিট আগে যেতে হয়। শেষে 5 মিনিট তুমি না করো, সমস্যা নেই, বাট প্রথম 5 মিনিট মিস করা যায় না। নাম্বার 2 হচ্ছে, তুমি অর্গানিক কেমিস্ট্রি অনেকে বলতেছো 9-10-এ তুমি হতেছে ভালো পড়ে আসো নাই, ভুলে গেছো, সমস্যা নাই, ওইটা আমরা হচ্ছে তোমাকে এখানে শিখাই দেবো, প্যারা নাই। এবং অর্গানিক কেমিস্ট্রি এইখানে তুমি ভালো মতো যদি পড়ো, ঠিকঠাক মতো ক্লাস করো, এখানে তোমার সবকিছু স্মুথলি শেষ হবে। তোমার করণীয় হইতেছে রেগুলার আমার লাইভ ক্লাসটা করা, রেগুলার। তুমি পণ্ডিতি করে দেখবা আজকের পর থেকে 3-4 দিন পর থেকে মনে করবা আমি তো বড় হয়ে গেছি এবং আমি আজকে লাইভ ক্লাস করবো না, আমি রেকর্ড করা শুরু করব। তুমি যখনই এটা মনে করা শুরু করবা তখনই দেখবা যে তোমার পড়াশোনায় গ্যাপ পড়া শুরু হয়েছে অর্গানিক কেমিস্ট্রিতে। তো আমার কথা শোনো, খুব মানে বড় হয়ে গেছে এটা ফিল করার দরকার নেই। চিন্তা করো শাওন ভাই অনেক বড় মানুষ, বুড়া মানুষ, আমি ছোট মানুষ, আমি ছোট মানুষের মতোই থাকি। ওই শাওন ভাইয়া যেটা বলে, আমার লাইভ ক্লাসগুলো রেগুলার করবা, এক্সাম দিবা, যেদিন বই থেকে যতটুকু পড়তে বলবো সেদিন বই থেকে অতটুকু পড়ো। 9-10-এ তুমি কি পড়ে আসছো না আসছো ম্যাটার করবে না, তোমাকে এখন ঠিকঠাক মতো পড়াশোনা করলেই হইতেছে। ওকে, তাহলে আমি কি করছি? মিথেনকে অক্সিজেন দিয়ে বিক্রিয়া করাইছি, কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি হয়েছে। তো এখানে কার্বন ডাইঅক্সাইড অজৈব যৌগ। এখন কিছু যৌগ আছে, কিছু যৌগ আছে যেগুলোতে কার্বন আছে কিন্তু ইনঅর্গানিক। যেমন ধরো কার্বন মনোক্সাইড, কার্বন আছে কিন্তু এটা কিন্তু ইনঅর্গানিক, জৈব যৌগ না। কার্বন ডাইঅক্সাইড, কার্বন আছে কিন্তু এগুলো কি না? জৈব যৌগ না। তারপরে হতেছে বাইকার্বনেট, HCO3, এখানে কার্বনও আছে হাইড্রোজেনও আছে কিন্তু এটাও কি না? জৈব যৌগ না। কার্বনিক অ্যাসিড, H2CO3, এইখানেও কার্বন আছে বাট স্টিল এটা জৈব যৌগ না। ঠিক আছে, এই কয়েকটা যৌগ আছে যেখানে কার্বন থাকা সত্ত্বেও সেগুলো জৈব যৌগ হয় না। তাহলে আমি এতক্ষণ ধরে যা বললাম সেগুলোকে সংক্ষেপে রিভিউ করে দিই। এতক্ষণ ধরে আমরা পড়লাম জৈব যৌগের ডেফিনেশনটা, যে হাইড্রোকার্বন এবং তাদের জাতককে বলা হয় জৈব যৌগ। হাইড্রোকার্বন তো কার্বন হাইড্রোজেনের যৌগ হতেছে হাইড্রোকার্বন, আর ওইখান থেকে উৎপন্ন হওয়ার পরে যদি ধর্মে মিল থাকে তাহলে সেটা জৈব যৌগ হবে। এখন আমি দেখলাম যে যদিও হচ্ছে এই CH3Cl ক্লোরোমিথেন, এটা তো ভাই হাইড্রোকার্বন না, কিন্তু এটা কি? এটা হচ্ছে হাইড্রোকার্বনের জাতক। ওকে, তারপরে আমি দেখলাম CCl4, এটাও কিন্তু হাইড্রোকার্বন না, কিন্তু এটা হাইড্রোকার্বনের জাতক, মানে এটাও জৈব যৌগ। কার্বন ডাই অক্সাইড দেখে মনে হয় যে মিথেনের জাতক, ওকে ভালো কথা। সো মিথেনের জাতক দেখে মনে হয়, বাট ধর্মে মিল নাই। মিথেনের ধর্ম আর এর ধর্মের মধ্যে অনেক তফাৎ আছে। ধর্মে যেহেতু মিল নাই, এটাকে আমরা জাতক বলতে পারি না। আর একজন জিজ্ঞেস করতেছে পানি কি হবে? পানি তো ভাই হইতেছে দুধ ভাত, পানি তো জীবনও জৈব যৌগ হবে না। পানি নিয়ে তো তোমার কনফিউশন আসার কথা না, এই যে আব্দুল্লাহ যে জিজ্ঞেস করতেছ। ঠিক আছে, ওকে, তাহলে সবাই একটু লিখে নাও, জৈব যৌগ বলতে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ সমূহকে বোঝায়। এই লাইনটা একবার একটু লিখে নাও। ইলমা বলছে যদি অপরিচিত কোনো যৌগ থাকে তাহলে কিভাবে বুঝবো? পড়ো না, একটা চ্যাপ্টার পড়ার পরে এরপরে তুমি মোটামুটি বুঝে যাবা। তাইফা জিজ্ঞেস করছে ধর্ম আমি কিভাবে বুঝবো? তাইফা না জেনে তো কোনো কিছু বুঝবা না, ধৈর্য ধরো। প্রথম ক্লাসে মাত্র 10 মিনিট পড়ানো হয়েছে, এখন থেকেই তুমি যদি জৈব যৌগের ধর্ম সব বুঝে যাও, এখন থেকেই যদি আননোন একটা যৌগ দেখলেই বুঝে যাও, তাইলে তো আর তোমার পুরো ক্লাস করা লাগবে না, এগুলো সব বুঝে যাবা। মিনহাজ উদ্দিন, ভাইয়া আমি 9-10-এ জৈব যৌগ খুব একটা পড়ি নাই, এখন কি পড়া বুঝতে পারবো? তুমি 9-10-এ যেরকম ফাঁকিবাজি করে আসছো ওরকম ফাঁকিবাজি করলে, আমাকে জুস বানায় ব্লেন্ড করে তোমার এরকম খাওয়াই দিলেও তুমি বুঝবা না, পরিশ্রম করলে বুঝতে পারবা।
শোনো, মনে রাখবা দুনিয়াতে প্রত্যেকটা কাজের একটা কনসিকুয়েন্স আছে, প্রত্যেকটা কাজ। সব তুমি যে এই যে এখন আমার ক্লাসটা করতেছো এর একটা কনসিকুয়েন্স আছে। তুমি যে 9-10 যে পড়ো না এই চ্যাপ্টারটা, এত লম্বা সময়ে এত ছোট সিলেবাস ছিল তাও তুমি যে পড়ো নাই, তার একটা কনসিকুয়েন্স আছে না, তার একটা পরিণাম তো আছে। আবার তুমি যে হইতেছে এখন পরিণাম কি, 9-10 যে তুমি পড়ো নাই, তোমার যে বন্ধুটা ওই সময় পড়াশোনা করছো, তুমি কি করছো যখন পড়ো নাই? রিলস দেখছো, চ্যাটিং করছো, প্রেম করছো, খেলাধুলা করছো, আড্ডাই তো মারছো, এগুলোই তো মারছো, তাই না? সেগুলো না করে তোমার বন্ধুটা পড়াশোনা করছে, তোমার থেকে সে আগায় থাকবে এবং এটা তোমাকে মেনে নিতে হবে, সে তোমার থেকে আগায় থাকবে। এখন আমার কথা হচ্ছে যে তুমি আসলে যদি হচ্ছে সেটা কভার করতে চাও, বলছিলাম না একটা পরিণাম আছে, সেই পরিণাম হইতেছে এখন তুমি পিছায় ছিলা, পিছায় থাকবা, এক নাম্বার টু, না আমি পিছায় থাকবো না, আমি যেটুকু ফাঁকিবাজি 9-10 করছি সেইটুকু ফাঁকিবাজি এখন এক্সট্রা পরিশ্রম করে কভার করবো। সো ডিসিশন তোমার, তুমি নিজে চুজ করবা যে তোমাকে কোন দিকে আগাইতে হবে, বুঝতে পারছো? সো ওই বিলাপ করে লাভ নাই, ওই কান্নাকাটি করে লাভ নেই, 9-10 পড়ি নাই, হ্যান নাই, তেনে পড়ো না, এখন পড়তে হবে, যতটুকু কম পড়ছো ততটুকু বেশি পড়তে হবে, সোজা কথা। ওকে, আমরা একটু এই জিনিসটা একটু বুঝি। প্রাণ শক্তি মতবাদ, এটাকে বলা হয় ভাইটাল ফোর্স থিওরি। আগে থেকে কিছু লিখো না, আমি লেখার সুযোগ দেব। প্রাণ শক্তি মতবাদের অরিজিনটা কি সেটা একটু বুঝাই। তুমি তোমার আশেপাশে যত যৌগ দেখো, যত যৌগ দেখো, ধরো এই যে তোমার সামনে কথা বলতেছে শাওন ভাইয়া, তো আমরা কি দিয়ে গঠিত? একটা মানুষ হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, আমাদের মাসেল। একটা মানুষ ফ্যাট দিয়ে তৈরি, আমাদের শরীরে অনেক জায়গায় ফ্যাট আছে, পেটে ফ্যাট থাকে, স্কিনের নিচে ফ্যাট থাকে, লিভারে ফ্যাট থাকে, ফ্যাটি লিভার নাম তো মনে হয় শুনছো। আমাদের বডিতে হচ্ছে কিছু ইয়া থাকে, কি বলে, কার্বোহাইড্রেট থাকে, কোলাজেন থাকে। এই যে আমাদের যে হাতে মানে আমাদের চারপাশে তুমি যা দেখো, ইভেন ধরো আমার এই যে একটা প্লাস্টিকের কলম, এই প্লাস্টিকের কলমের মধ্যে কি আছে? প্লাস্টিক আছে। প্লাস্টিক কি থাকে? জৈব যৌগ থাকে। একটা গাছ, সেখানে কি থাকে? জৈব যৌগ থাকে। তোমার চুল, তোমার নখ, সব কি থাকে? জৈব যৌগ থাকে। মানে দেখা যায় তুমি আশেপাশে যত লিভিং অর্গানিজম, মানে অর্গানিজম দেখো, লিভিং অর্গানিজম মোটামুটি সবকিছুতেই জৈব যৌগ দিয়ে তৈরি। এখন এটা তোমার মনে হইতেছে না যে আশেপাশে যাই দেখি তাই জৈব যৌগ? আসলেই কিন্তু তাই। তুমি যে প্লেটটাতে খাচ্ছ, প্লাস ধরো মেলামাইনের প্লেট, সেটা একটা জৈব যৌগ। এরপরে এই যে আমার কাছে একটা টিস্যু আছে, এই টিস্যু জৈব যৌগ। তো তখন আসলে সায়েন্টিস্টরা খেয়াল করলো যে আচ্ছা ভালো কথা, আমাদের আশেপাশে যত আমি যা দেখি সবই তো জৈব যৌগ, এবং ম্যাক্সিমাম জৈব যৌগগুলো কিন্তু লিভিং ক্রিয়েচার থেকে তৈরি হয়। যেমন উদ্ভিদ খাদ্য তৈরি করে গ্লুকোজ তৈরি করে, গাছে থাকে, মানুষে থাকে, গরু ছাগলে থাকে। তখন হচ্ছে এই সায়েন্টিস্ট, ওনার নাম বার্জেলিয়াস, ওনার এই জন্মসাল মনে রাখার দরকার নেই, জন্মসাল মনে রাখতে গেলে প্যারা খাবা। বার্জেলিয়াস একটা থিওরি দিছিল 1815 সালে। এই সালটা মনে রেখো যারা মেডিকেল অ্যাসপিরেন্টস আছো। 1815 সালে উনি একটা থিওরি দেয়, সেই থিওরিকে আমরা বলি ভাইটাল ফোর্স থিওরি। প্রাণ শক্তি মতবাদ মানে কি? প্রাণের মধ্যে একটা শক্তি আছে। তো প্রাণ শক্তি মতবাদে বলা হয় উদ্ভিদ বা প্রাণী দেহে উপস্থিত কোনো রহস্যময়, খেয়াল করছো, কোনো রহস্যময় শক্তির প্রভাবে জৈব যৌগ উৎপন্ন হয়। মানে সোজা কথা উনি বলছে, ভাই ল্যাবে তুমি তৈরি করতে পারবা না, তুমি যে ল্যাবে জৈব যৌগ তৈরি করবা এটা হবে না। জৈব যৌগ নেচার আমাদেরকে দেয়। নেচারে কারা? যারা লিভিং ক্রিয়েচার, সেটা প্ল্যান্টও হতে পারে, এনিম্যালও হতে পারে। সেই থিওরিটাকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ। সালটা লিখো, আর এই আমাদের যে হলুদ রঙের যে লেখাটা, সেই লেখাটা একটু লিখে নাও। শুধু সালটা লিখবা আর হলুদ রঙের লেখাটা লিখবা। ইলমা জাহান বলছে, ভাইয়া যদি অপরিচিত কোনো যৌগ থাকে তাহলে কিভাবে বুঝবো জৈব যৌগ? ইলমা, তুমি এই কিউরিয়াসিটিটা তোমার মধ্যে রাখো। আমাদের জৈব যৌগের যখন লাস্ট ক্লাসটা হবে, এই প্রশ্ন তোমার আর থাকবে না। লেখা হইলে ডান লিখবা। শুধু এই যে, হ্যাঁ অরেঞ্জ কালার, থ্যাংক ইউ যে আমাকে রঙের ব্যাপারটা ঠিক করে দিচ্ছে, আমি হলুদ বলে ফেলছি। যে উদ্ভিদ বা প্রাণী দেহে উপস্থিত কোনো রহস্যময় শক্তির প্রভাবে জৈব যৌগ উৎপন্ন হয়। এই রহস্যময় শক্তি হলো প্রাণ শক্তি, আর এই পুরো ব্যাপারটাকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ। জৈব রসায়নের কত শতাংশ এসএসসি তে ছিল? কত শতাংশ? ধরো 0.5%, তাও হয়তো না, তার থেকেও কম।
ওকে, ভালো কথা। তাহলে উদ্ভিদ বা প্রাণী দেহে উপস্থিত কোনো রহস্যময় শক্তির প্রভাবে জৈব যৌগ উৎপন্ন হয়। ঠিক আছে, এই শক্তিকে বলা হয় প্রাণ শক্তি। এই ব্যাপারটাকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ। এই তোমাদের কি মনে হয় যে এইটা কি ঠিক? এই প্রাণ শক্তি মতবাদ কি ঠিক আছে? মানে প্রাণ শক্তি মতবাদ অনুযায়ী কিন্তু তুমি জৈব যৌগ ল্যাবে তৈরি করতে পারবা না, আর্টিফিশিয়ালি এটাকে তৈরি করা যাবে না। শুধু উদ্ভিদ তৈরি করতে পারবে আর প্রাণী তৈরি করতে পারবে, মানে যাদের লাইফ আছে। এখন এটা কি ঠিক? কি মনে হয়? এটা কিন্তু ঠিক না। সো এটা যে ঠিক না সেটা আমাদেরকে কে বলে? সেটাকে আমাদের বলে ফ্রেডরিক ভোলার। শোনো, একটু লেখা থামাও। এনার নামের প্রনাউন্সিয়েশনটা কিন্তু একটু অদ্ভুত। এইখানে লেখা আছে ফ্রেডরিক ভোলার, কোন কোন বইতে লেখা আছে ফ্রেডরিক উহলার, দেখবা উহলার এভাবে লেখা আছে। ওনার নামটা আসলে ভোলারও না, ওনার নামটা উহলারও না, ওনার নামটা হচ্ছে হ এবং ভ এর মাঝামাঝি। আমার সাথে সাথে একটু উচ্চারণ করো, ফ্রেডরিক ভোলার। হ এবং ভ এর মাঝে, ভোলার, ফ্রেডরিক ভোলার। বুঝতে পারছো? সো এই যে ফ্রেডরিক ভোলারও না, ফ্রেডরিক উহলারও না, ফ্রেডরিক ভোলার, হ এবং ভয়ের মাঝামাঝি। আবার জোরে জোরে উচ্চারণ করো না। এই ভোলার দেখবা তোমার বাসার লোকজন মনে করবে মনে পাগল হয়ে গেছে। পরে এসে দেখবে যে সাউন্ড ক্লাস নিচ্ছে, আন্টি বলবে এই ছেলে আমার ছেলেরে বা মেয়েরে কি পড়াইতেছে। এখন এই যে ভোলার ভোলার এগুলো নিয়ে কাহিনী করতেছে ক্লাসের মধ্যে। সো ফ্রেডরিক ভোলার। ওকে, এখন ওই লোক আবার করছিল কি, যে সে একটা পরীক্ষা করতে গেছিল ল্যাবে আর কি। ল্যাবে একটা পরীক্ষা করতে গিয়ে অ্যাক্সিডেন্টালি, বিশ্বাস করে উনি কিন্তু ইন্টেনশনালি কাজ করে নাই। ম্যাক্সিমাম কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, সায়েন্সের ইনভেনশন কিন্তু অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, আনইনটেনশনালি হয়ে গেছে। সে এক কাজ করতে গেছে, অন্য কাজ হয়ে গেছে আর কি। এখন এটা থেকে তোমার আসলে আশান্বিত হওয়া উচিত। আশান্বিত হইতেছে এইটা যে তুমি যদি আসলে লেগে থাকো, কখন যে আসলে তোমার লাইফের চাকা খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, তুমি নিজেও কিন্তু আসলে জানো না। বুঝতে পারছো? এই যে এই লোকটা আসলে ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি হয়ে গেছে কেমনে? হুদাই সে একটা পরীক্ষা করতে গেছিল তার ল্যাবে। আগে পরে পরে লিখো, আমি বলে দিচ্ছি। ওনার ল্যাবে ওনার ল্যাবে হইতেছে যে অ্যামোনিয়াম সায়ানেট, এই প্রোডাক্টটা কোনো একটা বিক্রিয়া তৈরি হওয়ার কথা ছিল। তো কোন একটা বিক্রিয়াতে এই প্রোডাক্টটা তৈরি হওয়ার কথা ছিল, ওই লোক করছে কি ভুল কইরা সেইখানে একটু তাপ বেশি দিচ্ছিল। এই তাপটা কিন্তু সে ইন্টেনশনালি দেয় নাই, ভুল কইরা দিচ্ছিল। তো এই যে অ্যামোনিয়াম সায়ানেট, এই যে ভুল করে যে সে তাপ একটু বেশি দিছিল, এই ভুল করে একটু তাপ বেশি দেওয়ার কারণে কি হয়েছে? ইউরিয়া তৈরি হয়েছে। বুঝতে পারছো? তাহলে অ্যামোনিয়াম সায়ানেট থেকে সেখানে তৈরি হলো ইউরিয়া। অ্যামোনিয়াম সায়ানেট কিন্তু একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, এটা কিন্তু অজৈব, মনে রেখো। এটা অজৈব যৌগ। আর এটা আবার কি যৌগ? এটা হচ্ছে জৈব যৌগ। তাহলে এই যে আমরা দেখলাম যে ল্যাবের মধ্যে একটা ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে একটা অর্গানিক কম্পাউন্ড তৈরি হলো, ওখান থেকে তো আমরা বুঝে গেলাম যে আচ্ছা এটা তো শুধু ল্যাবে তৈরি করা, কি বলে, নেচারে তৈরি হবে এমন তো কোনো কথা নাই, এটা ল্যাবেও তৈরি করা যায়। এই জন্য ওনাকে বলা হয় ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি। বুঝতে পারছো? তাহলে তুমি শুধু লিখবা হইতেছে ওনার এই সালটা 1828 সাল, ওনার নামটা আর এই বিক্রিয়াটা ঝটপট লিখে নাও। আর লিখতে লিখতে আমার কিছু কথা শোনো। মাঝে মধ্যে খুব রাগ লাগে না যে মানুষজন অ্যাক্সিডেন্টালি জৈব যৌগের জনক হয়ে যায়, আর তুমি আন্দাজে একটা এমসিকিউ দাগাইলে সেটা ঠিক হয়ে যায় না। শুধু এমসিকিউ চারটার মধ্যে একটা না, এমন যদি হয় যে তুমি জানো দুইটা উত্তর না, বাকি দুইটার মধ্যে একটা চুজ করতে হবে, ওটাও যদি আন্দাজে আন্দাজে দাগাও তাও ভুল হয়ে যায়, তাই না? মোহাম্মদ ইমান বলছে উনি কি ভোলা জেলার? হ্যাঁ, ওনার ভোলা জেলা। ওই ভোলাতে যে হইতেছে দ্বীপগুলো আছে, সে একটা দ্বীপে উনি থাকতো। তারপর ওইখানে ঝালকাঠিতে যে ভাসমান পেয়ারা বাগান আছে, উনি সেখানে পেয়ারা বিক্রি করতো। তো একদিন পেয়ারা নিয়ে আবার একজনের সাথে ঝগড়াও লাগছিল, বুঝছো? এসব আর কি লেখা হয়েছে? এটা হচ্ছে জীবনের বেদনা, তাই না? মানুষ অ্যাক্সিডেন্টালি জৈব যৌগের জনক হয়ে যায় আর তোমার এমসিকিউ ঠিক হয় না। কি একটা অবস্থা!
তাইলে এতক্ষণ ধরে তোমাকে যা পড়াইছি সেখান থেকে জাস্ট মনে রাখার জিনিস হইতেছে কয়েকটা। একটা হচ্ছে জৈব যৌগের সংজ্ঞাটা মনে রাখতে হবে, মনে আছে? হাইড্রোকার্বন এবং তাদের জাতক। তাহলে হাইড্রোকার্বন এবং তাদের জাতক, এটাকে বলা হয় জৈব যৌগ, এটা মুখস্থ হয়ে গেছে। হাইড্রোকার্বন কাকে বলে? কার্বন হাইড্রোজেনের যৌগকে হাইড্রোকার্বন বলে, এটাও মুখস্থ হয়ে গেছে। জাতক বলতে কি বোঝায়? হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হবে এবং হাইড্রোকার্বনের সঙ্গে ধর্মে মিল থাকতে হবে, সেটাকে আমরা জাতক বলে, এটাও মুখস্থ হয়ে গেছে। CCl4 এ কোনো হাইড্রোজেন নাই, বাট ইটসেলফ ইটস এ অর্গানিক কম্পাউন্ড, এটাও মুখস্থ হয়ে গেছে। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বনেট, বাইকার্বনেট, কার্বনিক অ্যাসিড, এগুলোতে কার্বন হাইড্রোজেন থাকা সত্ত্বেও জৈব যৌগ না। আর প্রাণশক্তি মতবাদ হচ্ছে জৈব যৌগসমূহ একটা বিশেষ রহস্যময় শক্তি প্রভাবে শুধু জীব দেহ থেকে উৎপন্ন হয়, প্ল্যান্ট বা অ্যানিমাল থেকে উৎপন্ন হয়, সেটাকে বলা হয় প্রাণশক্তি মতবাদ। সেটা দিছিল আমাদের বার্জেলিয়াস, সেটাকে ভুল প্রমাণ করছে ফ্রেডরিক ভোলার। উনি অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া তৈরি করে। অ্যামোনিয়াম সায়ানাইড একটা অজৈব যৌগ, ইউরিয়া একটা জৈব যৌগ। এখান থেকে আমরা জানলাম যে প্রাণশক্তি মতবাদ ভুল, এবং ওনাকে বলা হয় জৈব যৌগের জনক। এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি ক্লিয়ার হয়েছে? এই বুঝতে পারছি এতক্ষণ পর্যন্ত যা যা পড়ানো হয়েছে? ওকে, ক্লিয়ার। এবার আমরা একটু আসি, এখানে তোমার যা যা লেখা আছে সবাই একটু চটপট করে তুলে নাও। আমি একটু নিচে বসি, লেখা হলে ডান লিখবা, তারপরে লেখা হইলে আমি এক একটা করে এগুলো এক্সপ্লেন করব। জৈব যৌগ আর অজৈব যৌগের কিছু পার্থক্য ঝটপট লিখে নাও আগে। আমি একটু নিচে বসি, দাঁড়ায় থাকতে থাকতে কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু চলে যাই না, আমি নিচে আছি। ওকে, দেখে আছে সবার? মিনহাজ উদ্দিন বলছে, ভাই আপনি কি নিচে বসে কমেন্ট পড়েন? না, এটা হয় কি, মানে কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে একটুখানি বসলে ভাল লাগে, আবার কিছুক্ষণ বসার পরে একটু দাঁড়ায় থাকতে ভাল লাগে। তো আমি আসলে সন্ধ্যা থেকেই ভিডিও রেকর্ড করছি, ওই শিখর 9-এর কাঁচা বাচ্চাদের জন্য 2-3টা ভিডিও রেকর্ড করলাম। তারপরে হচ্ছে এই যে তোমাদের ক্লাস নিচ্ছি, অনেকক্ষণ ধরে যারা দাঁড়ায় আছি, তো এই জন্য একটু বসলাম। চলো একটু বোঝার চেষ্টা করি এক একটা করে। আচ্ছা, প্রথম যে পার্থক্যটা দেওয়া আছে, গঠনকারী মৌল। জৈব যৌগে তো অবশ্যই কার্বন থাকবে, কার্বন ছাড়া জৈব যৌগ হয় না। হাইড্রোজেন ছাড়া জৈব যৌগ হয়, বাট কার্বন ছাড়া হয় না। আর অজৈব যৌগের মধ্যে কি থাকে? যে কোনো 2 বা ততোধিক পরমাণু দ্বারা গঠিত হবে।
কার্বন থাকতেই হবে এমন কোনো কথা নাই, কার্বন ছাড়াও অন্যান্য পরমাণু থাকলে থাকতে পারে। ওকে স্যার, জৈব সারে কি জৈব যৌগ থাকে? হ্যাঁ, জৈব সারে জৈব যৌগ থাকে। বন্ধন প্রকৃতি হতেছে সমযোজী বন্ধন। জৈব যৌগের মেইন কোর বৈশিষ্ট্য হচ্ছে সমযোজী বন্ধন থাকে। অজৈব যৌগে বন্ধনের এরকম কোনো বাধা ধরা কিছু নাই। সমযোজী, আয়নিক, সন্নিবেশ, ধাতব যে কোনো কিছুই থাকতে পারে। এই 2 নম্বর স্টেটমেন্ট ক্লিয়ার। 3 নম্বর হতেছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, মানে মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট। জৈব যৌগের মেল্টিং পয়েন্টও কম থাকে, বয়লিং পয়েন্টও কম থাকে। তুমি দেখো এই যে মিথেন নর্মালি গ্যাস থাকে, ইথেন নর্মালি গ্যাস থাকে। তো তুমি যদি ওভারঅল চিন্তা করো, জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে। এখন দেখো ভাই, জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থেকেও কিন্তু কিছু কিছু অজৈব যৌগ আছে যার গলনাঙ্ক কম। যেমন হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস। হাইড্রোজেন গ্যাস অজৈব, হিলিয়াম অজৈব, অক্সিজেন, নাইট্রোজেন অজৈব। আমার কথা হচ্ছে যে জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, ওকে, কিন্তু এমন এমনও অজৈব যৌগ আছে যাদের গলনাঙ্ক জৈব যৌগ থেকেও কম। কিন্তু আমরা তো এই দুই একটা নিয়ে কথা বলতেছি না, আমরা কথা বলতেছি গ্রস লেভেলে, মানে বিগার পিকচার দেখতেছি। তুমি যদি বিগার পিকচার চিন্তা করো তাহলে জৈব যৌগের গলনাঙ্ক মোটামুটি কম। ওকে, তাহলে 3 নম্বর স্টেটমেন্ট আশা করি বুঝে গেছি। জৈব যৌগ পোলার দ্রাবকে পানিতে অদ্রবণীয়। পোলার দ্রাবক মানে বুঝতেই পারছো যেখানে প্লাস মাইনাস এন থাকে। সো পানিতে জৈব যৌগ মিশে না। পানিতে যেমন ধরো তুমি যদি বলো পানির সঙ্গে তেল মেশাবা, পানিতে মিশে না। কেরোসিন মেশাও, পানিতে মিশে না। তারপরে ডিজেল পানিতে মেশাও, মিশে না। এগুলো তো সব জৈব যৌগ, তাহলে এরা পানিতে মিশে না। আবার পানিতে মিশে এমন জৈব যৌগও কিন্তু আছে, অ্যালকোহল পানিতে মিশে, বাট আমি বলতেছি কিন্তু ওভারঅল জেনারেল টার্মে বললি। সো পোলার দ্রাবকে অদ্রবণীয় হয়, অজৈব যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয় হয়। জৈব যৌগের সমানতা প্রদর্শন করে। অনেকে হয়তো জানো না সমানতা কি জিনিস। সমানতা নিয়ে আমরা অনেক পড়াশোনা করব, একটু পরেই দেখো। সমানতা হয়তো আগামী ক্লাস থেকে শুরু হবে, আগামী ক্লাস না, সমানতা শুরু হবে অনেক পর থেকে, 4-5টা ক্লাস পরে। সমানতা দেখায়, অজৈব যৌগ সমানতা দেখায় না। তো সমানতা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে তাহলে এটা আনসার পেয়ে যাবা। সমানতা নিয়ে বিশাল 3-4টা ক্লাস হবে আমাদের এখানে। জৈব যৌগের বিক্রিয়ার কৌশল জটিল এবং মন্থর গতির, অজৈব যৌগ সরল এবং দ্রুত গতির হয়। জৈব যৌগের সংখ্যা 80 লাখের উপরে, আর 1 লাখ। এইখানে কিন্তু একটা বিশাল একটা ডিফারেন্স তৈরি হয়েছে, যে 80 লাখের উপরে জৈব যৌগ আর এটা মাত্র 1 লাখ। আর জৈব যৌগ ফিউয়েল হিসেবে কাজ করে, তুমি এখানে জ্বালানি হিসেবে কাজে লাগাতে পারবা। তুমি দেখো আমাদের আশেপাশে যত জ্বালানি আছে, কাঠ, পেট্রোল, ডিজেল, কেরোসিন, মিথেন, ইথেন, বিউটেন, মোমবাতি, সবই কিন্তু জৈব যৌগ। কিন্তু এখানে অজৈব যৌগ কিন্তু নর্মালি অদাহ্য। তো আমি এটা নিয়ে একটু কথা বলি যে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন, এটা কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় আসে। সবাই একটা প্রশ্ন লিখে নাও। প্রশ্ন হইতেছে এইটা, জৈব যৌগের সংখ্যা ভিক্ষের কারণ। মানে জৈব যৌগের আসলে এত কেন বেশি? দেখো তো সরল মানে কি এই প্রশ্নটা জাগে না? জাগা উচিত। প্রশ্নটা বুঝছো? মানে এই প্রশ্নটার পেছনে লজিকটা কি বলে দিই। লজিকটা হতেছে, ভাই মোট সারা দুনিয়াতে যৌগ 81 লাখ। সারা দুনিয়াতে 81 লাখ যৌগ, তার মধ্যে এই এক জৈব যৌগ হতেছে 80 লাখ। কিন্তু মৌল মোট কয়টা? মৌল তো 118টা। এখন 118টা মৌলের এইখানে মাত্র 3-4টা মৌলই পাবা তুমি। কার্বন পাবা, হাইড্রোজেন পাবা, নাইট্রোজেন থাকে, কখনো অক্সিজেন থাকে, এরকম 4-5টা মৌল মিলেই তো জৈব যৌগ হয়। তাহলে 4-5টা মৌল মিলে যে যৌগটা হয় সেই যৌগের সংখ্যায় 80 লাখ, আর এখানে বাকি সব মৌল মিলে যে যৌগ হয় সেই যৌগের সংখ্যা মাত্র 1 লাখ। এটা তো একটা অসামঞ্জস্য ব্যাপার, তাই না? মানে এটা তো হওয়ার কথা না। তো এই কারণে আসলে এই প্রশ্নটা আসছে যে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন? ভাই মাত্র কয়েকটা মৌল মিলে এই যৌগগুলো হয়, কিন্তু এত বেশি কেন সংখ্যাটা? কয়েকটা কারণে হয়, এক এক বইতে এক এক রকমের দেওয়া আছে। প্রথম কারণ হতেছে, সাদা রং দিয়ে লিখি,
কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে 4। এটা প্রথম কারণ। মানে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন? তার প্রথম কারণ হচ্ছে কার্বনের যোজনী 4। এখন তোমার কাছে মনে হইতে পারে যে কার্বনের যোজনী 4, তো আমি কি করব? কার্বনের যোজনী 4, তো তার জন্য জৈব যৌগ কেন বেশি হবে? তুমি কি বুঝতে পারো, যার যোজনী যত বেশি তার বন্ধন তৈরির প্রবণতা তত বেশি। যার যোজনী যত বেশি তার বন্ধন তৈরির প্রবণতাও তত বেশি। তো কার্বনের যোজনী 4, এটা কিন্তু বেশ ভালোই যোজনী, বড় যোজনী। 1 আছে, 2 আছে, 3 আছে, কিন্তু কথা হচ্ছে কার্বনেরটা 4, এই 4 মানে যোজনী একটু বেশি। তো যে বেশি যোজনী হওয়ার কারণে কার্বন একটা অ্যাডভান্টেজ পায়, সে তার হাত বেশি, মানে কি বন্ধন তৈরি করার প্রবণতাও বেশি। এখন তোমার সাদা মনে ছোট মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, কার্বন থেকেও তো আরো বেশি যোজনী দেখায় এরকম মৌল আছে। কার্বন থেকে সালফার বেশি দেখায়, কার্বন থেকে ফসফরাস বেশি দেখায়, নাইট্রোজেন বেশি দেখায়, কিন্তু ভাই কার্বনের যে পরে আরো কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো তো ওগুলো দেখায় না। 2 নম্বর হইতেছে ক্যাটিনেশন। ক্যাটিনেশন, এই ক্যাটিনেশনটা হচ্ছে আমরা একটু আলাদা করে এখানে সাইড নোট দিয়ে পড়বো যে ক্যাটিনেশন জিনিসটা কি। ক্যাটিনেশন, ক্যাটিনেশনের যদি হচ্ছে আমি বাংলা বলি, ক্যাটিনেশনের বাংলা হইতেছে চেইন ফরমেশন টেন্ডেন্সি। কি বলছি ভাইয়া? চেইন ফরমেশন টেন্ডেন্সি। মানে কার্বনের মধ্যে একটা স্পেশাল ধর্ম আছে। কার্বন কি করতে পারে যে একটার পর একটার পর একটার পর একটার পর একটার পরে কার্বন যুক্ত হয়ে 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 সে বড় বড় চেইন তৈরি করতে পারে। এই ধর্মটাকে বলা হয় ক্যাটিনেশন। তোমাদের বইয়ে যে ডেফিনেশন লেখা আছে সেটাকে যদি আমি বলি তাহলে বইতে দাঁড়ায় হচ্ছে এরকম: যে ধর্মের কারণে কার্বন অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে স্থায়ী সমযোজী বন্ধনে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার আকৃতির দীর্ঘ শিকল বা বলয় গঠন ক্ষমতা রাখে, তাকে বলা হয় ক্যাটিনেশন। ক্যাটিনেশনের এটা হচ্ছে এইটা, CATINATION। সো ক্যাটিনেশনকে যদি আমি নর্মালি বলি তাহলে এটা হচ্ছে এইটা, যে চেইন ফরমেশন বা শিকল তৈরি প্রবণতা। শিকল তৈরির প্রবণতা, এটাকে বলা হয় ক্যাটিনেশন। এখন পরীক্ষায় যদি ক নম্বরে আসে, আমি লিখে দিলাম এটা তুমি SRG সাউন্ড রেজা গ্যারান্টেড পাবা, এবং এটা ক নম্বরে পাবা। ক নম্বর এটা স্যারদের খুবই প্রিয় প্রশ্ন, যে ক্যাটিনেশন কাকে বলে। তুমি খালি এইটুকু লিখে দিবা, এটা তোমাকে আমি দিয়েছি তোমার সহজের জন্য মনে রেখে, তার জন্য তোমাকে ওখানে লিখলে একটু মশলা মাখায় লিখতে হবে। সেটা হতেছে ক্যাটিনেশন হতেছে একটি পরমাণু আরেকটি পরমাণুর সাথে স্থায়ী বন্ধনে যুক্ত হয়ে যে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল তৈরি করে, এই প্রবণতাকে বলা হয় হচ্ছে ক্যাটিনেশন। বুঝতে পারছো? তাহলে কি বলছি, যে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে স্টেবল বন্ধন তৈরি করে বিভিন্ন দৈর্ঘ্যের যে চেইন তৈরি করে, সেই চেইন তৈরি প্রবণতাকে বলা হয় ক্যাটিনেশন। এখন এই জন্য কেন সংখ্যা বেশি হবে প্রশ্ন আসতে পারে না? তুমি ধরো যে হিউম্যান চেইন আছে না, যে কোনো যে প্রোটেস্ট করার সময় হিউম্যান চেইন বানায়, ধরো 10 জন মানুষ মিলে হচ্ছে, স্বামী বলছে ভাই লিখে দেন, না ভাই এত লিখে দিলে তো ভাই আমার পুরো অর্গানিক কেমিস্ট্রিটা বইটা আমাকে এখানে লিখে দিতে হবে। খালি ভাইয়ের উপরে একলা দোষ চাপাও না, মানে দায়িত্ব চাপাও না, নিজেও কিছু দায়িত্ব নাও। আমি তো তোমাকে লিখেই দিলাম, বাকি ডেফিনেশনটা বই থেকে একটু খুঁজে পড়ে নিতে হবে যে ভাইয়া। আর আমি যদি তোমাকে ওরকম বইয়ের প্রতিটা ডেফিনেশন এরকম লাইন বাই লাইন লিখে দেই, আমার অর্গানিক কেমিস্ট্রি শেষ করতে 10 বছর লাগবে। তো যেটা বলতেছিলাম, যে হিউম্যান চেইন যখন তৈরি করে তখন কি হয় দেখো, 2টা মানুষ মিলে একটা চেইন তৈরি করলো, 3টা মানুষ মিলে একটা চেইন তৈরি করলো, 4টা মানুষ মিলে একটা চেইন তৈরি করলো, ওই যে চেইন তৈরির প্রবণতা সেটাকে বলা হয় ক্যাটিনেশন। তাহলে ক্যাটিনেশন হতেছে একটা, যে পরমাণুগুলো বিভিন্নভাবে নিজেদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের চেইন তৈরি করে, তাকে বলা হয় ক্যাটিনেশন। যেমন ধরো যদি উদাহরণ দিই ক্যাটিনেশনের, CH3CH3, এটা 2টা কার্বনের চেইন, ওকে। তারপর হতেছে CH3, এখানে হচ্ছে CH2, CH3 CH2, এখানে CH3, এটা 3টা কার্বনের চেইন। আবার দেখো হচ্ছে যদি এরকম নেই, CH3, এখানে হচ্ছে CH2, এখানে CH2,
এখানে CH3, এটা কয় কার্বনের চেইন? 4 কার্বনের চেইন। তুমি আরো যদি 5টা কার্বন নাও, 6টা কার্বন নাও, 7টা কার্বন নাও, 8টা কার্বন নাও, প্রত্যেক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের চেইন হচ্ছে না। সো কার্বনের মধ্যে চেইন তৈরির একটা প্রবণতা আছে। এবং দেখো চেইনের দৈর্ঘ্য একরকম, নতুন যৌগ 2 কার্বনের চেইন একটা যৌগ, 3 কার্বনের চেইন একটা যৌগ, 4 কার্বনের চেইন একটা যৌগ। তার মানে হইতেছে এইটা যে আমি যদি হইতেছে কার্বনের ক্ষেত্রে চিন্তা করি, সেই কার্বন বিভিন্ন দৈর্ঘ্যের চেইন তৈরি করে, কার্বনের মধ্যে ক্যাটিনেশন আছে, ওই ক্যাটিনেশনের জন্য জৈব যৌগের সংখ্যা তো বেশি। বুঝতে পারছো? তাহলে একটা হচ্ছে কার্বনের যোজনী 4, আর 2 নম্বর হচ্ছে কার্বনের মধ্যে কি আছে? কার্বনের মধ্যে ক্যাটিনেশন ধর্ম আছে। 3 নম্বর হচ্ছে সমানতা, আইসোমেরিজম। সমানতা কার্বনের মধ্যে, আচ্ছা সাইফুল বলছে যে ক্যাটিনেশন কি শুধু কার্বনের দেখায়? কার্বন মেইনলি দেখায়, সালফারও ক্ষেত্রে দেখায় কিছু কিছু ক্ষেত্রে, বাট কার্বন সব থেকে ভালো ক্যাটিনেশন দেখায়। 4 নম্বর হচ্ছে সমানতা, এটাকে ইংলিশে বলা হয় আইসোমেরিজম। এখন তোমাদেরকে সমানতা একটু এক লাইনে বলে দেই, তাহলে বুঝতে পারবা সমানতা জিনিসটা কি। সমানতা, সমানতা হইতেছে এইটা, একই সংকেতের একাধিক যৌগ, মানে সংকেত হবে একই, কিন্তু একই সংকেত দিয়ে তুমি সেখানে একাধিক যৌগ পাবা, সেই ব্যাপারটাকে বলা হয় সমানতা। কি বলছি ভাইয়া? একই সংকেতের একাধিক যৌগ, এই ব্যাপারটাকে বলা হয় হতেছে সমানতা। সেটা কেমন? আগে এটুকু লিখে নাও। একই সংকেতের একাধিক যৌগ, তোমাকে যদি একটা উদাহরণ দিই, ধরো তোমার কাছে এটা আছে C4H10। C4H10 মানে কি? H10 মানে হইতেছে এটা বিউটেন, তোমার কাছে মনে হইতেছে তাই না? এখন C4H10 থেকে দেখো এই যৌগটা হইতে পারে, তুমি যেটা মনে মনে ভাবতেছো সেটা তো হতেই পারে, বিউটেন হতেই পারে, CH3 CH2 CH2 CH3। আমার এই একই হচ্ছে সংকেত দিয়ে এই যৌগটা হইতে পারে, আবার আমার একই সংকেত দিয়ে এই যৌগটা হইতে পারে, CH3 CH CH3, এখানে হচ্ছে CH3। লিখে নাও তো, তারপর বোঝাচ্ছি। তাহলে সমানতা, আবারও বলতেছি, সমানতা ডিটেলস আমাদের 3-4টা ক্লাস হবে শুধু সমানতার উপরে, তুমি তখন সমানতা আরো ভালো মতো বুঝতে পারবা। সমানতা জিনিসটা হচ্ছে ইংলিশে বলা হয় আইসোমেরিজম। আইসোমেরিজম হতেছে, চিন্তা করো, এটা হচ্ছে আমাদের বিউটেন, এটা হতেছে আমাদের 2-মিথাইল প্রোপেন। এখন এটার ধর্ম আর এটার ধর্ম কিন্তু এক না, কখনোই এক না। তুমি যদি চিন্তা করো এর ধর্ম জীবনও সেম হবে না, কিন্তু এইখানেও কার্বন হাইড্রোজেন যে কয়টা আছে, এইখানেও কিন্তু কার্বন হাইড্রোজেন ওই কয়টাই আছে, কার্বন হাইড্রোজেনের সংখ্যার কিন্তু পরিবর্তন হয় নাই। তাহলে এই যে একই জিনিস দিয়ে, মানে একই হচ্ছে একই পরিমাণ ডো দিয়ে তুমি রুটি বানাইতেছো, তুমি আবার পরোটা বানাইতেছো, তুমি আবার পিঠাও বানাইতেছো, ব্যাপারটা এরকম। তাহলে এই যে একই সংকেতের একাধিক যৌগ, সংকেত কিন্তু এক, আণবিক সংকেত এক, বুঝতে পারছো? সো এক আণবিক সংকেত এক হইলো, যৌগ কিন্তু ভিন্ন, এই ব্যাপারটাকে বলা হয় সমানতা। এখন সমানতা হওয়ার জন্য কি হইতেছে? নতুন যৌগ তৈরি হইতেছে না? ওই 4টা কার্বন 10টা হাইড্রোজেন দিয়ে এটাও হয়, এটাও কিন্তু হয়, সংখ্যা বেড়ে যাচ্ছে না? বুঝতে পারছো কি? এই যে সংখ্যা যে বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে জৈব যৌগ বৃদ্ধির আরেকটা কারণ, যে সে কি দেখায়? সে সমানতা দেখায়। তাহলে জৈব যৌগের সংখ্যা তো বেশি হওয়ার কারণ মেইনলি 4টা। একটা হতেছে কার্বনের যোজনী 4, 2 নম্বর হতেছে কার্বন ক্যাটিনেশন দেখায়, 3 নম্বর কার্বন সমানতা দেখায়, আর 4 নম্বর হতেছে পলিমার দেখায়।
কার্বন পলিমার ব্যাকটেরিয়া দেখায়, তোমরা 9-10-এ পড়ছো না, যে ইথিন থেকে পলিথিন তৈরি হয়। সো যে পলিমার দেখার কারণেও কিন্তু হইতেছে সে সংখ্যা অনেক বেড়ে যায়। এই 4টা কারণে জৈব যৌগের সংখ্যা অনেক বাড়ে। বুঝতে পারছো? কাঁচা বাচ্চারা মনে থাকবে? তাহলে আমরা যদি জৈব যৌগ আর অজৈব যৌগের পার্থক্য দেখতে চাই, শোনো তোমাদেরকে একটু বলি, তোমাদের এই চ্যাপ্টারে অনেক, এই প্রথম প্রশ্নে হতেছে, প্রথম ক্লাসে অনেক প্রশ্ন থাকবে, এটা কি, ওটা কি, এটা বুঝি নাই, ওটা বুঝি নাই। প্রথম ক্লাসেই প্রশ্নগুলো থাকে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তোমাদের এই প্রশ্নগুলোর 99% প্রশ্নের আনসার আসলে এটা একটু পরেই তোমাদের এই চ্যাপ্টার যখন আস্তে 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 করে আগানো হবে, তখন দেখবা যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? তো যদি কোনো প্রশ্ন দেখো যে আমি অ্যাড্রেস করছি না, যদি কোনো প্রশ্ন মনে হয় যে ভাই আনসার করতেছে না, তুমি এটা তোমার মধ্যে রাখো, দেখবা যে ওটা আসলে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? কোনো সমস্যা নেই। তাহলে আমরা জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য দেখো, তোমার ক্লাসে মুখস্থ হয়ে যাবে। জৈব যৌগে কার্বন থাকা বাধ্যতামূলক, কার্বন থাকা বাধ্যতামূলক না। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম বেশি। জৈব যৌগে হইতেছে কি বলে, সমযোজী বন্ধন বিদ্যমান। এখানে সমযোজী আয়নিক সন্নিবেশ ধাতব অনেক ধরনের বন্ধন থাকে। জৈব যৌগ পানিতে মিশে না, এরা হচ্ছে পানিতে নর্মালি মিশে। এখানে সমানতা দেখা যায়, এখানে সমানতা দেখা যায় না। তারপরে এটা হচ্ছে জৈব যৌগ হচ্ছে কি বলে, বিক্রিয়ার কৌশল টৌশল অনেক জটিল, এখানে একটু সহজ। এখানে সংখ্যা অনেক বেশি, সংখ্যা কম। এরা ফিউল হিসেবে কাজ করে, এরা ফিউল হিসেবে কাজ করে না। তো এখান থেকে আমরা এই একটা পয়েন্ট নিয়ে আসলে একটু পড়াশোনা করছি, যে সংখ্যা তো বেশি কেন। সংখ্যা তো বেশি 4টা কারণে। একটা হতেছে কার্বনের 4 যোজনী, 2 নম্বর হতেছে এটা ক্যাটিনেশন দেখায়, 3 নম্বর হতেছে সমানতা দেখায়। সমানতা হতেছে যে একই আণবিক সংকেত, একই আণবিক সংকেত বাট ভিন্ন যৌগ। কেউ আবার এটাও বলে যে একই আণবিক সংকেত কিন্তু হইতেছে সেই যৌগটা ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত। সন্নিবেশ মানে কি? সন্নিবেশ মানে এটা আসলে এই ক্লাসে শেখানোর জিনিস না। সন্নিবেশ মানে কি, সন্নিবেশ বুঝাইতে হলে তোমাকে আসলে অনেক কিছু বুঝাইতে হবে, ওটা অতদূর আমরা যাব না। তো একই আণবিক সংকেত আর ভিন্ন গাঠনিক সংকেত। তো আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত অনেকগুলা। তো এই ব্যাপারটাও জৈব যৌগ বৃদ্ধির অনেক কারণ। শোনো, যে জিজ্ঞেস করছো সন্নিবেশ বন্ধন কি, তোমাকে আমি এটা বুঝাই দিতাম যদি এটা ছোট হইতো, যদি 2 মিনিটে বুঝাইতে পারতাম বুঝাই দিতাম। অথবা আমি বুঝাই দিতাম যদি ওইটা আমাদের এখানে কাজে লাগতো। সো ওইটা আমাদের এখানে কাজে লাগবেও না, সন্নিবেশ জিনিসটা কি এটা কাজে লাগবে না। আবার সন্নিবেশ জিনিসটাকে 2 মিনিটে বলারও জিনিস না। সো এই দুইটা পয়েন্টের কোনো পয়েন্ট আমাদের পক্ষে যাচ্ছে না দেখে আমরা সন্নিবেশটা বুঝাচ্ছি না। তুমি নিজ থেকে একটু যে কোনো ভাবে শিখে নিও। ওকে, সো আমরা একটা ব্রেক নিব, 7 মিনিটের একটা ব্রেক, তারপরে আবার সবাই ক্লাসে আসো।
ওকে, একজন একটা কমেন্ট লিখছে আর কি, সেই কমেন্ট একটু পড়তেছে, নাম বলতেছে না। একজন লিখছে যে ইউ আর লেট, ওকে এটুকু ঠিক আছে। তারপর লিখছে আই অ্যাম নট আস্পেক্টিং ফ্রম ইউ, মানে হচ্ছে ও যে বানানটা লিখছে সেই বানানটা হচ্ছে এইটা, ASPECTING। ও আসলে কি মিন করছে সেটা বলতেছে। ও মিন করছে যে ভাইয়া ইউ আর লেট অ্যান্ড দিস ইজ নট এক্সপেক্টেড ফ্রম ইউ, বা আই ডোন্ট এক্সপেক্ট ইট ফ্রম ইউ। এক্সপেক্ট, এই যে লিখছো, বানানগুলো ঠিক করে নাও। প্রথমত গ্রামেটিক্যাল মিস্টেক আছে। গ্রামেটিক্যাল মিস্টেক হইতেছে আই অ্যাম নট এক্সপেক্ট দিস ফ্রম ইউ, এটা হয় না। আবার গ্রামেটিক্যাল মিস্টেকের মধ্যে আবার বানান ভুল আছে। আবার বানান ভুল দুই রকমের হয়, একটা হইতেছে বানান ভুল মানে বানান ভুল, আরেকটা হইতেছে বানান ভুল কিন্তু অন্য একটা বানান তুমি লিখে ফেলছো। যেমন এইটা কিন্তু আলাদা একটা শব্দ আছে, বুঝতে পারছো? তো একটু বলে দিই যেহেতু টপিকটা আসছে, EXPECT, এক্সপেক্ট। এই এক্সপেক্ট এটা বলতে বলতে আমারই তো সমস্যা হয়েছে। এই যে যখন এক্সপেক্ট বলবা এটা মানে প্রত্যাশা করা, আশা করা, বুঝছো? তারপরে হচ্ছে ACCEPT, একসেপ্ট, এটা হচ্ছে প্রত্যাশা, প্রত্যাশা প্রত্যাশা প্রত্যাশা, আশা, ওই যে ওটা আর কি। এরপর হচ্ছে একসেপ্ট। একসেপ্ট মানে হইতেছে গ্রহণ করা, ওই যে প্রপোজাল একসেপ্ট করে না ওইটা, সেটা হচ্ছে একসেপ্ট। এরপর হইতেছে EXCEPT, একসেপ্ট। তো তুমি যখন এই একসেপ্ট নিবা, এই একসেপ্ট মানে তো বুঝতে পারছো ছাড়া। ছাড়া মানে কি? ছাড়া মানে ধরো হইতেছে তুমি হচ্ছে যেমন ধরো আই লাভ দ্য কান্ট্রিজ অফ ইউরোপ এক্সেপ্ট ইংল্যান্ড, মানে আমি ইউরোপের সব দেশকে পছন্দ করি ইংল্যান্ড ছাড়া, ব্যতীত ব্যতীত ছাড়া, ওইটা। আরেকটা হইতেছে আসপেক্ট। আসপেক্ট মানে তো বুঝতে পারছো, আসপেক্ট মানে হইতেছে ওই যে মানে ডিফারেন্ট আসপেক্ট। এটার বাংলা কি আমি জানি না, কিন্তু আসপেক্ট বুঝো না, যে হচ্ছে তুমি এই বিষয়ের বিভিন্ন আসপেক্টে কথা বলো। আসপেক্ট মানে হইতেছে প্রসঙ্গ বা বিভিন্ন দিক, ওরকম বুঝে, মানে এই দিক মানে ডিরেকশন না, এই দিক মানে হইতেছে যে মানে এই বিষয়ের বিভিন্ন দিক, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি কথা বলবো আর কি, দৃষ্টিকোণ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা হচ্ছে দৃষ্টিকোণ, দৃষ্টিভঙ্গি আর কি, বুঝতে পারছো ওইটা? হ্যাঁ দৃষ্টিভঙ্গি, ঠিক আছে শান্তা, থ্যাংক ইউ। দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ, এটা। তো এটা ঠিক করে নিবা, যে ওই কমেন্টটা করছো তার জন্য এই ভুলগুলো না হয়। একটা হচ্ছে এক্সপেক্ট, এক্সপেক্ট মানে প্রত্যাশা করা, আশা করা। একটা হইতেছে একসেপ্ট, একসেপ্ট মানে গ্রহণ করা। একটা হইতেছে একসেপ্ট, এটা মানে ব্যতীত। আরেকটা হইতেছে আসপেক্ট, আসপেক্ট মানে হচ্ছে দৃষ্টিকোণ। এটা এরকম আর তিনটা শব্দ আছে, সেটা একটু বলে দিই যেহেতু কথা তুলছই। QUIT, এটা হচ্ছে কুইট। কুইট করা মানে হইতেছে হাল ছেড়ে দেওয়া, হাল ছেড়ে দেওয়া। ওই যে গেম খেলার সময় কুইট করে, অথবা যারা 3 Idiots মুভি দেখছো সেখানে দেখবা ওই যে গিভ মি সাম সানশাইন গিভ মি সাম রেইন, ওই গানের আগে ওই ক্যারেক্টারটার নাম আমার মনে নাই, তবে ও দেয়ালে লিখে রাখে আই কুইট। ওই কুইট মানে হইতেছে হাল ছেড়ে দেওয়া। তারপর হইতেছে QUIET, কোয়াইট। এই কোয়াইট মানে কি? QUITE, এইটা কিন্তু হচ্ছে কুইট না, এর উচ্চারণ হচ্ছে কোয়াইট। কোয়াইট মানে হচ্ছে নীরব, শান্ত।
শান্ত রুম। আরেকটা হইতেছে QUITE, এটাও কোয়াইট বলে আর কি। এই কোয়াইট মানে হইতেছে বেশ, মানে যেমন ধরো হচ্ছে ছেলেটা কেমন, তো ছেলেটা বেশ ভালো, সেটা কি বলি, দ্য বয় ইজ কোয়াইট গুড। বুঝতে পারছো? যাই হোক, আমরা আর ইংলিশে না যাই, তখন তোমাদের দিবা আপু কান্নাকাটি করবে, তোমাদের পুকি দিবা আপু। আমরা কেমিস্ট্রিতে থাকি, ওই চ্যাপ্টারে চলে যাই, যেখানে জৈব যৌগের ক্লাসিফিকেশন। শোনো, জৈব যৌগ মেইনলি দুই রকম, একটা হচ্ছে অ্যালিফেটিক, একটা অ্যারোমেটিক। ওকে, এখন অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক, এই অ্যালিফেটিক অ্যারোমেটিকের মধ্যে ডিফারেন্স কি, ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে যে অ্যারোমেটিক যৌগের একটা ডেফিনেশন আছে, ডেফিনেশন হচ্ছে এইটা বেনজিন এবং বেনজিনের মতো ধর্ম বিশিষ্ট। আমি ইংলিশটা লিখে দিই, এটা বেশি ইজি। বেনজিন অ্যান্ড বেনজিন লাইক কম্পাউন্ডস। এটাকে আমরা বলি হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডস, বেনজিন অ্যান্ড বেনজিন লাইক কম্পাউন্ডস। তাহলে যেগুলো ডিরেক্টলি বেনজিন আর যেগুলো বেনজিন না বাট বেনজিনের মতো ধর্ম বিশিষ্ট, সেগুলোকে আমরা বলি হইতেছে অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, আর অ্যালিফেটিকের ডেফিনেশনটা তোমাকে যখন আমি দিব, তখন তোমার কাছে মনে হবে যে না, কি দিলেন ভাইয়া, ঠিক পছন্দ হইলো না। দেখো মনে হবে মানে কেমন যদি মনে হয় না যে এটা সাইন্টিফিক ডেফিনেশন, মনে হয় যে বাংলা আমাদের বানানো একটা ডেফিনেশন। অ্যারোমেটিক ডেফিনেশনের সংজ্ঞাটা আমরা মনে ধরে, এটা মেনে নিতে কষ্ট হয় না, কিন্তু যখনই আসলে স্টুডেন্টদেরকে অ্যালিফেটিকের ডেফিনেশন পড়াই, তখনই স্টুডেন্টরা মনে করে যে এটা কি পড়ালেন ভাই। অ্যালিফেটিক যৌগ কাদেরকে বলে জানো? অ্যালিফেটিক যৌগ বলা হতেছে যারা অ্যারোমেটিক না। কেমন না জানি, তাই না? সো যারা অ্যারোমেটিক না, তারা হচ্ছে অ্যালিফেটিক। সো যারা অ্যারোমেটিক না, তারা হচ্ছে অ্যালিফেটিক। এই ডেফিনেশনটা অনেকটা কিরকম হয়ে গেছে, তোমরা এরকম মিমটা কি দেখছো, যে হচ্ছে একজন লোক, সে কোন একটা গ্রামে গিয়ে জিজ্ঞেস করে যে হইতেছে যে সলিমউদ্দিনের বাড়ি কি তুমি চিনো কিনা? তখন বলছে হ্যাঁ চিনি তো। তখন বলছে কোথায়? বলে আমার বাড়ির পাশে। তখন ওই লোক পাল্টা প্রশ্ন করছে, তোমার বাড়ি কোথায়? বলে সলিমউদ্দিনের বাড়ির পাশে। তো লোকটা একটু বিরক্ত হয়েছে, তখন বলে তোমাদের দুইজনের বাড়ি কোথায়? বলছে পাশাপাশি। এখন এই ডেফিনেশনটা অনেকটা ওরকম হয়ে গেছে যে অ্যালিফেটিক কারা, অ্যালিফেটিক হয়েছে তারা যারা অ্যারোমেটিক না। কিন্তু বিশ্বাস করো, এটাই অ্যালিফেটিক যৌগের আসল ডেফিনেশন। তুমি বই খুঁজে দেখো, বই তো এটাই ডেফিনেশন দেওয়া। তাহলে হতেছে যারা অ্যারোমেটিক কারা, বেনজিন এবং বেনজিনের মতো ধর্ম বিশিষ্ট। আর যারা না, ওগুলো না, এই যে অ্যারোমেটিক না, তারা হইতেছে অ্যালিফেটিক। মানে অ্যারোমেটিক যৌগের একটা বৈশিষ্ট্য আছে, ধর্ম আছে। তোমরা হাকেল রুলের নাম তো শুনছো, ওই হাকেল রুল অনুযায়ী যারা হচ্ছে ধর্ম টর্ম মানে তারা অ্যারোমেটিক, আর যারা মানে না তারা হচ্ছে অ্যালিফেটিক। বুঝতে পারছো? ওকে, এবার আসি এই, তাহলে আমি দেখলাম যে যৌগ মেইনলি কয় রকম, দুই রকম, একটা হচ্ছে অ্যালিফেটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। এই অ্যালিফেটিক আবার হচ্ছে দুই রকম, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা বদ্ধ শিকল। লিখে নাও। তাহলে আমরা কিন্তু ওই যে দুইটার মধ্যে এই অ্যালিফেটিক নিয়ে কাজ করতেছি, যে অ্যালিফেটিকটা নিয়ে কথা বলতেছি। অ্যালিফেটিক দুই রকম, এটাকে একটাকে ইংলিশে বলা হয় ওপেন চেইনড, একটাকে বলা হয় ক্লোজড চেইনড। কি বলে ভাইয়া? একটা হচ্ছে ওপেন চেইনড, একটা ক্লোজড চেইনড। যেভাবে আছে এইভাবে ঝটপট লিখে নাও, তারপরে আমি তোমাদেরকে একটা একটা করে বুঝাই দিচ্ছি। রবিউল বলছে স্যার জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ তিনটি আছে হাজারি স্যারের বইতে। আসলে তিনটা চারটা এটা ইস্যু না, কয়টা আছে এটা কখনো পরীক্ষায় তোমার আসবে না। তুমি বইতে তিনটা আছে, আমি তোমাকে একটা বেশি শেখাই দিলাম, সমস্যা নাই। মানে এরকম কখনো আসবে না যে জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ কি ছিল।
ওকে ডান। তাহলে প্রথমত ভাইয়া অ্যালিফেটিক কাকে বলে? অ্যালিফেটিক হইতেছে তারা যারা হইতেছে অ্যারোমেটিক না, তারা হচ্ছে অ্যালিফেটিক। যদিও অনেক বইতে লেখা আছে অ্যালিফার শব্দের অর্থ চর্বিজাত, সেটা ঠিক আছে, বাট ডেফিনেশন হচ্ছে যারা অ্যারোমেটিক না তারা। এখন এরা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ওপেন চেইনড, একটা হচ্ছে ক্লোজড চেইনড। ওপেন চেইনড কি, এটার ডেফিনেশন লেখারই দরকার নেই, উদাহরণ দেখলে তুমি বুঝতে পারবা। CH3, এখানে আছে CH2, বড় করে লিখি CH3, এখানে CH2, এখানে CH2, CH3। দুইটা চেইন ওপেন থাকবে, দুইটা প্রান্ত ওপেন থাকবে, সেটা আমাদেরকে বলা হইতেছে ওপেন চেইন। আর ক্লোজড চেইন কি? সো বুঝতেই পারছো, ক্লোজড চেইন হইতেছে এইটা, কার্বন ধরো হচ্ছে এখানে 4 কার্বন যারা চেইনটা বদ্ধ অবস্থায় আছে, CH2, এখানে হচ্ছে CH2, এখানে CH2, এখানে হচ্ছে CH2। ওপেন চেইনড, ক্লোজড চেইনড। এবার দেখি ওপেন চেইন আবার দুই রকম, একটা হইতেছে সরল শিকল, একটা শাখায়িত শিকল। তো সরল শিকল কি? সরল শিকল তো বুঝতেই পারছো যে এই যে আমি এখানে যেটা লিখছি সেটা হচ্ছে সরল শিকল, CH3, CH2, এখানে CH2, এখানে CH3। আর শাখায়িত শিকল কি? শাখায়িত শিকল হতেছে যে ব্রাঞ্চ ট্রান্স থাকবে আর কি, এখানে কার্বন CH3, এগুলো তোমরা জানো। এরপর হচ্ছে বদ্ধ শিকল দুই রকম, একটা হচ্ছে সুষম চাক্রিক, একটা হতেছে বিষম চাক্রিক। সুষম চাক্রিক বা কার্বোসাইক্লিক মানে কি? এই যে আমি এখানে যেটা লিখছি সেটা হচ্ছে আমাদের কার্বোসাইক্লিক। কপি করে নিয়ে এসে দাঁড়া, আমার কাছে তো টেকনোলজি আছে। এটা আমাদের কার্বোসাইক্লিক। সুষম চাক্রিক মানে প্রতিটা কার্বন চেইনে কার্বন থাকে। আরেকটা হতেছে কার্বোসাইক্লিক, সবগুলোতে কার্বন আছে। আর বিষম চাক্রিক কি? বিষম চাক্রিক হতেছে এইটা, ধরো অক্সিজেন আছে, এখানে আমার CH2, এখানে আমার CH2। এটা চক্রাকার, কিন্তু কার্বনের বাহিরে অন্য জিনিস আছে। এইগুলো তোমাদের এসএসসি লেভেলেই পড়ে আসা জিনিস, তাই না? এগুলো তোমার আগে থেকে জানা জিনিস, আমি জানি এগুলো তুমি পারো। সো মুক্ত শিকল কাকে বলে, বদ্ধ শিকল কাকে বলে, সরল শিকল কাকে বলে, শাখায়িত শিকল কাকে বলে, এগুলো ডেফিনেশন দেখারই দরকার নাই, এগুলো তুমি এমনি জানো। সম্পৃক্ত কাকে বলে, অসম্পৃক্ত কাকে বলে, এটা কি জানো সবাই? সম্পৃক্ত মানে কার্বন কার্বন কি থাকবে? একক বন্ধন থাকবে, কার্বন কার্বন একক বন্ধন থাকবে, সেটা হচ্ছে সম্পৃক্ত। আর অসম্পৃক্ত মানে কি? কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে। জানা আছে না? সবার জানা আছে আমি বিশ্বাস করি। হ্যাঁ জানি ভাইয়া, ইয়েস জানি, গুড। এবার আসে হতেছে এইটা, কার্বনের ডিগ্রি আমরা পড়বো না, আমরা পড়বো হইতেছে এটা। তো তোমাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যখন তুমি কোনো জিনিসের শ্রেণী বিভাগ পড়বা, শ্রেণী বিভাগ কিন্তু দেখবা এক এক বইতে এক এক রকমের আছে, এবং কোনো বইয়ের সাথে কোনো বই যদি না মিলে এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই, কারণ এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে দেখলে এক এক রকমের শ্রেণী বিভাগ আসে, তো সবই ঠিক আছে। তো তুমি শ্রেণী বিভাগ পড়তে গেলে দেখবা হাজারি স্যারের বইতে এক রকমের আছে, গুহ স্যারের বইতে একরকম আছে, কবির স্যারের বই একরকম আছে, কোনোটাকে ভুল বলার সুযোগ নেই, যেটা পড়বা সেটাই ঠিক আছে। আর শ্রেণী বিভাগ কখনো পরীক্ষায় কোনোদিন আসে না, তুমি যেটাই পড়বা শ্রেণী বিভাগ সবই ঠিক আছে। আমরা এখন একটু পড়বো হইতেছে যে জৈব যৌগের বন্ধন এবং সংকরায়ন। জৈব যৌগের বন্ধন ও সংকরায়ন। এইটা যদিও আমাদের আমাদের হতেছে প্রথম পত্রের পড়ার জিনিস, তারপরে হতেছে আমরা একটু এখানে ক্লিয়ার করে দিই। সেটা হতেছে জৈব যৌগের বন্ধন এবং সংকরায়ন। প্রথমত জৈব যৌগের যত বন্ধন সবগুলো কি বন্ধন ভাইয়া? সবগুলো সমযোজী বন্ধন না?
সমযোজী বন্ধন। তুমি জৈব যৌগের যত বন্ধন বলবা সবগুলো হচ্ছে সমযোজী বন্ধন। ওকে, ভালো কথা। আচ্ছা, সমযোজী বন্ধনে কি ঘটনা ঘটে? সমযোজী বন্ধনে কি ঘটনা ঘটে? ইলেকট্রন শেয়ার করে, তাই না? এটা আমরা ছোটবেলা থেকে শিখছিলাম, ইলেকট্রন শেয়ার করে। আসলে ইলেকট্রন শেয়ার করে না, অরবিটাল ওভারল্যাপ করে, তাই না? সমযোজী বন্ধনে অরবিটাল ওভারল্যাপ করে। অরবিটাল ওভারল্যাপ করে। ওকে, ওভারল্যাপ করে বলতে হচ্ছে কিরকম হয়? ধরো এই যে আমার একটা এস অরবিটাল আছে, এই একটা এস অরবিটাল আছে। সো এই যে এস এর সাথে এস একটা ওভারল্যাপ করলো, তাহলে এটা হচ্ছে আমার এস অরবিটাল, এটা হইতেছে আমার এস অরবিটাল। এমন একটা সময় আসলো, আর ক্লাসে টাইম আছে মাত্র 6-7 মিনিট, এটা আমি শেষ করতে পারবো না। তাহলে এস অরবিটালের সাথে এস অরবিটাল ওভারল্যাপ করলো। আবার ধরো এই যে আমার সাথে হচ্ছে একটা পি অরবিটাল আছে, তার সাথে একটা এস অরবিটাল ওভারল্যাপ করে। আবার ধরো হইতেছে আমার সাথে হচ্ছে এখানে একটা পি অরবিটাল আছে, তার সাথে আরেকটা পি অরবিটাল আছে। এই যে একটা পি অরবিটাল আছে, একটা পি অরবিটাল আছে, এই যে এদের মধ্যে কি হয়? শেয়ার অরবিটাল ওভারল্যাপ করে। ওভারল্যাপ করাকে আসলে আমরা শেয়ার করা বোঝাই। আচ্ছা, আমরা হচ্ছে সংকরায়নট আজকে ক্লাসে শেষ করতে পারবো না, তো আমরা আজকে ক্লাসে এটা নিয়ে কথা না বাড়াই, এইটুকু মোটামুটি হইতেছে, থাকুক। তাহলে আমরা দেখলাম জৈব যৌগের বন্ধন এবং সংকরায়ন সমযোজী বন্ধন হয়। সমযোজী বন্ধন মানে অরবিটাল ওভারল্যাপ করে। ওকে, সো অরবিটাল যদি ওভারল্যাপ করে, তার মানে এস এর সাথে এস হয়, এস এর সাথে পি হয়, পি এর সাথে পি হয়। যেহেতু তোমাদের হাতে সময় আছে, আমি তোমাদেরকে একটু দেখাই। তোমার হইতেছে জৈব যৌগের ক্লাসিফিকেশনটা হইতেছে আমি এক লাইনে একটু একটা পেজে লিখে দিই। কি লিখে দিই ভাবে ক্লাসিফিকেশন? প্রথমত দেখি জৈব যৌগ। জৈব যৌগ আমি একটু আমার মতো করে দেখাই, বইতে তো একটা আছে, ঠিক আছে। জৈব যৌগ দুই রকম, একটা হইতেছে অ্যালিফেটিক, একটা স্লাইডে থাকবে তাহলে সুবিধা হবে তোমাদের। অ্যালিফেটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক, তাহলে মেইনলি দুই রকম, একটা হচ্ছে অ্যালিফেটিক, একটা অ্যারোমেটিক। না, প্রথম ক্লাসে 11টা পর্যন্ত পড়ানোর কোনো দরকারই নেই। তুমি একটা জিনিস দেখবা ক্লাসে, যে আমি কখনো তোমাকে তাড়াহুড়া করে পড়াবো না, কখনোই দেখবা না। সো অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক, অ্যালিফেটিক মানে হতেছে যারা অ্যারোমেটিক না, অ্যারোমেটিক মানে অ্যারোমেটিক। অ্যালিফেটিক আবার দুই রকম, একটা হতেছে মুক্ত শিকল, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল। বদ্ধ শিকল বানান কি? দীর্ঘইকার আর রস্বইকার? রস্বইকার মনে হয়। বদ্ধ শিকল। একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল। হ্যাঁ, এটা লিখে নাও, একটা পেজে থাকুক, তাহলে তোমার জন্য মনে রাখা সহজ হবে। তাহলে মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। মুক্ত শিকল আবার দুই রকম। কি কি মুক্ত শিকল? একটা হইতেছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত। বদ্ধ শিকল দুই রকম, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। আর অ্যারোমেটিকও দুই রকম, একটা হইতেছে হোমোসাইক্লিক, হোমোসাইক্লিক, একটা হচ্ছে হেটেরোসাইক্লিক। লিখে নাও, অনেক কথাবার্তা আমি বলবো, সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা।
ওকে, ডান। এবার দেখো, তোমাদের আগের যে ডেফিনেশন পড়ছিলা সেই ডেফিনেশনের অনেক জিনিস আমি এখানে আনি নাই, দেখছো? ওই যে সরল শিকল, সরল যৌগ, শাখায়িত যৌগ, আমি কিন্তু ওটা আনি নাই এখানে। তা আমি ওটা আনি নাই তার মানে যে এটা ভুল হয়েছে এমন তো কোনো কথা নেই। আবার ওইখানে বদ্ধ শিকলের জায়গায় আমি তো এখানে সেখানে কি আনছিলাম? সেখানে আনছিলাম হতেছে হোমোসাইক্লিক হেটেরোসাইক্লিক। আমি কিন্তু এটা সেখানে আনি নাই। আনি নাই মানেই যে হতেছে আমি এটা ভুল লিখছি বা ওইখানে ভুল লিখে আছে এমন কোনো কথা নাই। মানে তুমি দেখবা এটাও কোনো কোনো বইতে লেখা আছে, তুমি দেখবা ওইটাও কোনো কোনো বইতে লেখা আছে, বুঝতে পারছো? এখন আমি প্রত্যেকটার একটা করে উদাহরণ দিয়ে যাই। হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। সো হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ মানে যেখানে কার্বন ছাড়া আর অন্য কিছু থাকবে না। যেমন ধরো বেনজিন, আমি যদি বেনজিন চিন্তা করি, এটা আমাদের হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। কার্বন, এখানে কার্বন, কার্বন, কার্বন। এই যে হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন আছে। কাঁচা বাচ্চার আশা করি ক্লিয়ার হয়েছে এবার। হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ মানে কি? হেটেরোসাইক্লিক নাম শুনেই বুঝতে পারছো, হেটেরো মানে কি? ভিন্ন। সো হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ হইতেছে এরকম, কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, নাইট্রোজেন। এই যে একটা নাইট্রোজেন চলে আসলো, মেইন চেইনে কিন্তু কার্বন ছাড়া অন্য মৌল চলে আসছে। এখানে একটা, এখানে একটা, প্রতিটা কার্বনের সাথে তো একটা করে হাইড্রোজেন আছে। এটা আমাদের হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। এবার আসি সম্পৃক্ত বদ্ধ শিকল আর অসম্পৃক্ত বদ্ধ শিকল। সম্পৃক্ত মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। সো ধরো এরকম সি কার্বন, এখানে কার্বন, কার্বন, এখানে কার্বন, CH2, এখানে CH2, এখানে CH2, এখানে CH2। এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত বদ্ধ শিকল। অসম্পৃক্ত বদ্ধ শিকল মানে যে কোনো একটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। কার্বন, এখানে বন্ধন, এখানে বন্ধন, CH2, এখানে CH2, এখানে CH, এখানে CH। এটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল। এরপরে সম্পৃক্ত মুক্ত শিকল। মুক্ত শিকল মানে কি? মুক্ত শিকল মানে দুই প্রান্ত ওপেন থাকবে, তাই না? এবং সম্পৃক্ত থাকবে। যেমন ধরো CH3, এখানে CH2, এখানে CH3। এটা আমার সম্পৃক্ত মুক্ত শিকল। আর অসম্পৃক্ত মুক্ত শিকল মানে কি? ওই যে একটা দ্বিবন্ধন থাকলেই হয়ে যাচ্ছে কাম সারা, CH3। এটা মনে হয় বেশি ইজি লাগে, তাই না? ওইখানে যেভাবে দেখানো হয়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম সংক্ষেপে যদি রিভিউ করে দেই। আমরা আজকে পড়লাম হচ্ছে জৈব যৌগ কাকে বলে, ডেফিনেশন পড়লাম, ক্যাটিনেশন পড়লাম, ফ্রেডরিক ভোলারের ওই পরীক্ষাটা পড়লাম। তারপরে দেখলাম জৈব যৌগ আর অজৈব যৌগের পার্থক্য কি, জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন, এবং হচ্ছে জৈব যৌগের ক্লাসিফিকেশন। এসএস নিবা কুসুমা বেগম? এসএস নিলেও থাকবে না রে ভাই, অনেক স্টুডেন্ট দেখছি, খাতায় লিখে নাও, কষ্ট করো, শর্টকাটে সফল হতে চেও না। তো তুমি বাসায় গিয়ে কবির স্যারের বইটা বের করবা, বইটা বের করে এই অংশটুকু পড়বা, টপিকের সাথে মিলাই মিলাই পড়বা। একটু বেশি পড়তে যাবা না, একটু বেশি পড়তে গেলে ঝামেলায় পড়ে যাবা, ঠিক আছে? শঙ্করায়নটা আমি আগামী ক্লাসে পড়াবো। এই যে এখানে থামলাম না, শঙ্করায়নটা আগামী ক্লাসে পড়াবো বাকি অংশটুকু। আর এই কার্বনের ডিগ্রি ফিগ্রি এগুলো লাগবে না। ওকে ভাইয়া, ঠিক আছে। সো তোমরা লিভ নাও, আমরা ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে হচ্ছে আমরা বাকি অংশটুকু কার্বনের শঙ্করায়ন আর যা যা আছে সেটুকু দেখবো। আর কবির স্যারের বইটা একটু ম্যানেজ করো, অন্তত এই চ্যাপ্টারটুকু ম্যানেজ করো। অন্য যে কোনো বই পড়তে গেলে পড়লে হবে না এমন না, পড়লে হবে কিন্তু কঠিন লাগবে আর কি, ঠিক আছে? স্যারের বইটাতে ইজি করে লেখা, সবকিছু সহজ